যেভাবে হুট করে চলে আসছো, এখন যদি বিপার মা বাসা থাকতো তাহলে কি অবস্থা হতো? কি অবস্থা হতো মানে? আমি তোমার পরিচয়টা কি দিতাম? তুমি আমাকে বিয়ে করছো সেই কথা বলবা, আমি তোমার বউ? তুমি যে কি ঝামেলা ফেললে আমাকে। আচ্ছা তুমি এখন যাও, বাইরে যাও, বাইরে যাও। তুমি ওখানে বাইরে যাও, আমি দেখতেছি। যাবো মানে? কোথায় যাবো আমি? বাইরে কি দাঁড়াও, কোনায় কি দাঁড়াও না? না না, আমি অনেক কষ্ট করে তোমার বাসা খুঁজে পেয়েছি, আমি এখন যাবো না। রাস্তা থেকে দাঁড়াও না, যাও না, বুঝছো না কেন? কি দেখে ফেলবে তো। ও যদি হঠাৎ করে চলে আসে তাহলে কি অবস্থা হবে, কাণ্ড কারখানা হবে। না আমি যাবো না, আমার খিদা লাগছে। খিদা লাগছে বাবা? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওকে কিছু একটা খাওয়া, আমি আসতেছি, আমি 5 মিনিট পর আসবো। এই 5 মিনিটের বেশি হলে কিন্তু আমি আবার আসবো। আচ্ছা ঠিক আছে। তুমি একটা অন্যায় করে ফেলেছো। কেন? তুমি চাটা উপরে নিয়ে এসে অন্যায় করেছো। তুমি আমাকে বলতে, আমি নিচে যে চা খেতাম। কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই? তুমি ভালো আছো? জি ভালো। আসলে সত্যি কি তুমি ভালো আছো? জি ভালো আছি। দেখো, আমি কিন্তু মানুষের রাজনীতি করি, মানুষের সাইকোলজি বুঝি, মানে মনস্তত্ত্ব। আমি কিন্তু তোমার মনস্তত্ত্ব বুঝি। আর আমি যে রাজনীতি করি, এর রাজনীতির উদ্দেশ্য কিন্তু অন্যরকম। মানে আমি ডিপ্লোম্যাসি বুঝি না। আমি স্বচ্ছ হয়ে বলছি, আমি রাজনীতি করি মানুষের জন্য। মানুষের সেবা করা হচ্ছে আমার কাজ। মানুষের সংকট দেখলে আমার ভালো লাগে না, আমি তার পাশে যে দাঁড়াই। তা আমি চাই তোমার সমস্ত রকমের সংকট, তোমার সমস্ত রকমের কষ্ট, তোমার সমস্ত রকমের যন্ত্রণা তুমি আমাকে বলো। মানে আমাকে তুমি শ্বশুর হিসেবে দেখো না, বন্ধুর মতন করে ভাবতে শেখো। সব কথা বলো, ভালো লাগবে। জি আচ্ছা। আমি চাই তোমার যে কোনো মানে এই সংসারে থাকতে গেলে নানান রকম সমস্যা হয়, তোমারও হবে আমারও হবে, কিন্তু আমরা পরস্পরকে শেয়ার করব, ঠিক আছে? ভালো থাকবো আমরা, হ্যাঁ? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটলো আবার? আইছে কে আসছিল? খালু জানের আরেকটা বউ। কি? হ্যাঁ, হে সিটাং থেকে আইছে, লগে একটা গেদা পোলা লই আইছে। তাই পোলাটা চেহারা সুরত দেখে না মনে হয় না এই যে এটা খালু জানের পোলা, আগের ঘরে রইবার পারে। তুই কিভাবে বুঝলি যে ওটা খালুজানের বউ? হ্যাঁ, দুইজন মিলে তো ড্রাইভিং রুমে বয়া বয়া কথা কইতাছিল, আর আমি আড়াল থেকে সব শুনে ফেলাইছি। তুই যে আড়ালে ছিলি, তোর খালুজান কি তোকে দেখে ফেললো? না, কেউ দেখে নাই, আমি লুকা লুকা সব শুনছি। তোর খালুজান এখন কোথায়? হ্যাঁ, তো দেখা করতে গেছে। কইলো যে তুমি রাস্তার মোড়ে যায় 5 মিনিট খাড়াও, আমি আইতাছি। 5 মিনিট পরে খালুজান বের হয়ে গেছে। তুই শিওর যে ওটা খালুজানের বউ? আরে বুঝুম না, হেরা দুইজন মিলে ড্রয়িং রুমে বয়া বয়া কথা কইতাছিল, আমি আড়াল থেকে সব শুনে ফেলাইছি। এই বেড়ি আবার ঝগড়াও করে। আচ্ছা তুই যা, যা তুই। এই শুন শোন, আচ্ছা শুন, তুই এতক্ষণ ধরে আমাকে যা যা বললি, এগুলি খবরদার ঘুণাক্ষরেও কেউ যেন না জানে। আর যদি কেউ জানে, তোর মুখ কিন্তু আমি সেলাই করে দিব বলে দিলাম। মুখ সেলাই করার লাগবো না, মুখ এমনি বন্ধ থাকবো। মনে থাকবে? যা। তুমি কিছু খাইছো? আচ্ছা, এখানে 10,200 টাকা আছে। আমি এই টাকা দিয়ে কি করবো? আমি তো তোমারে নিতে আসছি। আচ্ছা বাবা, আমি একটা বড় বিপদের মধ্যে আছি, বুঝার চেষ্টা করো না কেন? তুমি এখন যাও। তুমি বিপদে আছো, আমি বিপদে নাই।
তুমি বোঝার চেষ্টা করো না কেন? আমি তোমার বললাম যে বারবার বুঝানোর চেষ্টা করছি যে আমি একটা সমস্যার মধ্যে আছি, তুমি সেগুলো বুঝবা না তুমি? তোমার সমস্যা আছে, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, এখন চট্টগ্রামে যাও, তুমি যাও। তাহলে আমি কিভাবে চিটাং যাব? তুমি আমার বাসা তুলে দাও। তুমি এখন যেভাবে আসছো ঠিক সেভাবে যাও, আমি জাস্ট 2 দিন পর তোমার সাথে দেখা করবো। 2 দিন মানে 2 দিন, 2 দিনের বেশি হলে তো খবর আছে, আমি আবার আসবো। আচ্ছা যাও, এখন যাও, যাও না, যাও যাও, এই তাড়াতাড়ি যাও। শোনো, এত ঝামেলা হলে আমার বিয়ে করছো কেন? আচ্ছা তুমি এত কথা বলতেছো কেন? যাও তো, এখন যাও। এত কথা কার সাথে বলবো? তোমার সাথে বলবো না তো কার সাথে বলবো? আচ্ছা ঠিক আছে, এখন যাও যাও। এই তুমি তোমার মোবাইল খুলছো? মোবাইল, আচ্ছা মোবাইল খুলছি, তাড়াতাড়ি খোলো, খুলে ফেলছি। আবার বন্ধ টন্ধ হয় না যেন। আচ্ছা না, বন্ধ হবে না। আচ্ছা শুনো, তুমি পয়সা আমার একটা ফোন দিও। আচ্ছা না, তোমার ফোন দেওয়ার দরকার নেই, আমি তোমার ফোন দিয়ে যোগাযোগ করবো। এখন যাও। তোমার মা কোথায়? রান্না করে। শোনো, তোমাকে যে জন্য ডেকেছি, কিছু কথা তোমাকে বলতে চাই। দেখো তো তোমার মা আসছে কিনা। মানুষ হচ্ছে সামাজিক জীব, সে ইচ্ছা করলেই নিজে যে কাজী অফিসে গোপনে বিয়ে সারতে পারে না। তাকে বিয়ে করতে হয় সামাজিকভাবে, প্রচুর মানুষকে নিমন্ত্রণ করে দায়িত্ব নিয়ে তারপর বিয়ে করতে হয়। এই যে কমিটমেন্ট, এই যে দায়বদ্ধতা, এটা মানুষকে নিতে হয়। সামাজিকভাবে থাকতে গেলে পারে সংসারটা কাঁধের উপরে নিতে হয়, যাতে করে মানুষকে জানিয়ে দিতে হয় যে একটা দায়িত্ব সে নিয়েছে, সে সুষ্ঠুভাবে সে দায়িত্বটা সে পালন করছে। দেখো তো তোমার মা আসছে কিনা। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার বউকে নিয়ে দেশের বাইরে ঘুরে আসতে হবে, মানে হানিমুন করতে হবে। আমি চাই তুমি যাও, মালয়েশিয়া যাও, ভুটানে যাও, যেখানে ইচ্ছা যাও, মানে 7 দিনের জন্য না, দরকার হলে তুমি 15 দিনের জন্য যাও। শোনো, এই যেতে যা টাকা পয়সা লাগবে মানে আমি দেবো, তুমি টাকা নিয়ে একদম চিন্তা করো না। মানে আমি চাচ্ছি তুমি বাইরে থেকে ঘুরে আসো, গেলে আমার খুব ভালো লাগবে। দেখো তো তোমার মা আসছে কি না। শক্তি দিয়ে হয়তো অনেক কিছু জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে লাগে ভালোবাসা। আমার কথা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, ঠিক আছে? এখন তুমি যেতে পারো। লাইটটা অফ করেন। খাবো না? না, আমার খিদা নেই। আরে না খেয়ে ঘুমাইলে তো শরীর খারাপ করবে। চলো খাই আসি। একসাথে খাইতে হবে এরকম কোনো নিয়ম আছে? আপনি খায় নেন। লাইটটা অফ করেন। হ্যাঁ বিপা, আমি তোমার কই নাই, কিন্তু তুমি জানো কিনা জানি না, অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের মুখটা মনে নেই। মায়ের ভালোবাসা, স্নেহ এসব বুঝি না কি জিনিস। তোমার দেখার পর থেকে আমার, যখন তোমার দেখছি তখন মনে হয়েছে যে তোমার ভালোবাসা, তোমার কাছ থেকে মায়ের ভালোবাসা স্নেহটা পাওয়া যায়। কিন্তু আসলে কপালে না থাকলে, কপালে যেমন মাও নাই, কপালে আসলে ভালোবাসা কিচ্ছু নাই। আর জোর করে ভালোবাসাটা সেগুলো আসলে জোরের বিষয় না, কপালে থাকতে। তাছাড়া আমি যা তোমার কাছে মনে হচ্ছে, যা করতেছি তোমার সাথে, সব জোর জবরদস্তি করে। তুমি ওর মধ্যে ডিভোর্সের কথা বলছো, ঠিক আছে, এখন তুমি যদি ডিভোর্স চাও ভালো। তুমি বলছিলা বলেই তো আমি বিয়ে সই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সইয়ে বিয়ে হয়েছে, একটা কাগজের সই যদি সব কিছু হয় তাহলে আর একটা সই দিয়ে দিব। চলো কালকে সই স্বাক্ষর করে ফেলাই, ডিভোর্স হয়ে যাক, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি আমার বিছানায় ঘুমানো শুরু করে দিই, তুমি তোমার মতো, আমি আমার মতো থাকি। আর তোমার নিজের আর অত্যাচারী
মানে ভাবতে আমি পারতেছি না। আচ্ছা কালকেরটা কালকে দেখা যাবে, এখন যান খায় নেন। আমি একা কিভাবে খাবো? তুমি না খেলে আমি খাবো কেমনে? তুমিও চলো। শুনো, আমি তাহলে 2 দিনের জন্য চিটং ঘুরে আসি। কি এই সকালে যাব না রাতে যাব? আমার আবার পরশুদিন ওই পিএসপি গ্রুপের সাথে একটা জরুরি মিটিং আছে সকালবেলায়। তুমি চাইলে আজই যেতে পারো, রাত তো তেমন একটা হয়নি, ইচ্ছা হলে এখনই যেতে পারো। না, আমার তো মিটিং পরশুদিন, কালকে সকাল হলেও চলে। এতে তোমার গুরুতর সমস্যা যদি হয়ে যায়? না না না, ওরকম কিছু হবে না। তুমি তাহলে যাচ্ছ? তাহলে আমিও বরং তোমার সঙ্গে যাই। না, তুমি কেন যাও? তুমি তো সবসময় বলো তুমি ঢাকায় থাকতে চাও। ঢাকায় থাকতে চাই। মানুষের অনেক ডিসিশন খুব রং হয়, সেটা অনেক পরে বোঝে। আচ্ছা, আমি কি এই বাসায় থাকবো? হ্যাঁ, তুমি তো এই বাসায় থাকবো। এই বাসাটা আমারই না? হ্যাঁ হ্যাঁ, এই বাসাতে তোমারই। তাহলে তুমি এখানে ঘুমাও, আমি ও ঘরে যাই। হ্যাঁ, ও ঘরে যাবো মানে? তুমি এখানে ঘুমালে অসুবিধা কি? না, রাতে তোমার কোনো ইম্পর্টেন্ট ফোন আসতে পারে, এতে আমার ঘুম ভেঙে যাবে। আর আমি তো পাগল মানুষ, আমার ঘুম ভেঙে গেলে তোমার কোনো সমস্যা হয়ে যেতে পারে। একজন সুস্থ মানুষের সঙ্গে তোমার ঘুমানোটা খুব জরুরি।
কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কেন যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি না এই সংসার মানে তোমার সংসারের প্রতি, তোমার মেয়ের প্রতি ঠিকমতো দায়িত্বও পালন করতে পারিনি। আমি নিজেকে বড় অপরাধী মনে করছি। আমি অপরাধী, আমাকে তুমি মাফ করে দেবে। তুমি বিশ্বাস করো, মানে আমি কি যে ঘটে গেছে আমি নিজে বুঝতে পারছি না। আমি চিন্তা করে দেখলাম যে আমি চিটাং গিয়েও শান্তি পাবো না। আর আমি চিটাংয়ে যে ব্যবসা আছে ওটাও আমি ঢাকা নিয়ে আসবো। তোমাকে আমি কথা দিচ্ছি, আমি এখন থেকে সম্পূর্ণ মনোযোগ দেবো সংসারের প্রতি। তুমি দেখো, আমি তোমার প্রতি কোনো অবহেলা করবো না। তোমার কথা শেষ হয়েছে? তোমার কথা যদি শেষ হয়ে থাকে তুমি রুম থেকে চলে যাও, আমার রুম থেকে বের হয়ে যাও। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না। তুমি আমাকে ক্ষমা। এই ভণ্ডলোক, এই স্ত্রীর পায়ে ধরে মাপ চায় কারা জানো? ভণ্ড লোকেরা, যাদের নীতি ঠিক থাকে না, যারা ফ্যামিলির প্রতি, স্ত্রীর প্রতি মারাত্মক ডিসঅনেস্ট। তোমার লজ্জা করলো না আমার পায়ে ধরে মাপ চাইতে? ছি, একটা ব্যক্তিত্ববান পুরুষ কখনো বউর পায়ে ধরে মাপ চায় না। যাও, আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি, যাও, চলে যাও। বিশ্বাস কর আমি নিরাপদ। কৃষি থেকে যে কি ঘটে গেল আমি নিজেও বুঝতে পারিনি। তুমি কি ক্ষমার যোগ্য? যাও, আমার চোখের সামনে বসে থাকবে না, যাও। আজকের নাস্তাটা খুব চমৎকার হয়েছে, মনে হচ্ছে অনেকদিন পরে খেলাম। আপনি সকালে কি খাইতে পছন্দ করেন? পছন্দ করলে তো অনেক পছন্দের কথা বলা যায়, কিন্তু মা যখন ছিল তখন তো টেবিল ভরা খাবার খাইতাম, নষ্ট হইতো। আমি যা পাই তাই খাই, দেখতেছি তো। তুমি রাখছো না, এই জন্যই তো এত সুন্দর হয়েছে। না, আমি তো রাঁধিনি। হ্যাঁ, আমি রান্না করিনি, আপনার মা মনে হয় রাঁধছে। হ্যাঁ, উনিও দারুণ রান্না করে। বলো কি হয়েছে, না বললে তো কোনো সমাধান হবে না, তাই না? জিনিসটা বলো আমাকে। তুই এই বাসা থেকে চলে যা। চলে যাবো মানে? আচ্ছা চলে যাব। আমি গেলেই যদি সকল সমস্যার সমাধান আসে তাহলে আমি চলে যাবো, থাকবো না আমি। আচ্ছা শোনো, তোমাদের সবসময় হয়েছে একই খোঁটা দেওয়া যে এই বাড়ি থেকে চলে যাবো আমি। তোকে যে এখানে আনছি, কিসের জন্য আনছি? তার কি কোনো লাভ হয়েছে? কেন পা, আমি কি সব কাজ কাম ঠিক মতো করতেছি না? তুমি প্রথম দিন আসা মাত্রই যে জিনিসগুলো আমাকে বুঝাই দিছো, আমি কি সেইভাবেই কাজ করিনি? আমি কি সব কিছু এসে তোমাকে বলিনি? বলো, সেভাবে কাজ করছিস, সব কিছু উল্টে গেছে কিভাবে? হ্যাঁ, তোকে তো চাইতেই হবে, কয়েকদিন পর আমাকে ওই বাসা দেখে যাইতে হবে। খালি যাইতে হবে না, থাকলে চাকরানির মতো থাকতে হবে। আপা কি হয়েছে তুমি সত্যি করে আমার খুলে বলো তো, আমার বিষয়টা জানা দরকার। আমি বলতে চলতে পারবো না।
না বললে তো হবে না আপা, মানে যদি তুমি না বলো জিনিসটা আমাকে তাহলে আমি তো বুঝবো না, কোনো কাজও হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, যা বোঝার আমি বুঝে ফেলছি, সেইটুকু জ্ঞান তোমার আছে, তোমার কথা তো আমি বুঝতে পারি না। শোনো আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই বাড়ি থেকে জীবনেও যাবে না। তুমি কেন, আমিও যাবো না। আর তুমি এখানে চাকরানি হয়ে থাকবে না, তুমি এখানে রাজরানী হয়ে থাকবে, বুঝছো? এখন দাও। দিব মানে কি দিব? এই 500টা টাকা দাও, যে পরিকল্পনা করছি সেটা তো বাস্তবায়ন করতে হবে, তাই না? আমার কাছে টাকা নাই। টাকা পয়সা না থাকলে কিন্তু আপা কাজ হবে না। আজ পর্যন্ত যে কোনো কাজ হয়নি তার পিছনে তো কিছু কারণ আছে, এটা একটা অন্যতম কারণ। কি সকাল সকাল খাতাপত্র নিয়ে কি করেন? পড়াশোনা করতেছি। তাই না? আচ্ছা আপনি পড়াশোনা করেন, আমি যাই। কই যাও, বসো। তুমিও তো পড়াশোনা করতে হবে, আমি একা করলে তো হবে না। কি করা যায় বলো তো? কি করবেন? আচ্ছা তুমি কি আমার এই আপনি বলাটা ছাড়বা? আমার আর এত সম্মান পাইতে ভালো লাগতেছে না, বুঝতে পারছো? যা সম্মান দিছো এতদিন এনাফ, আর দিও না, ঠিক আছে? তুমি আমার আপনি বলাটা ছাড়ো। তুমি আরো ভালো যে তুমি আমার যদি তুই করে বলো তাহলে আরো ভালো, ঠিক আছে? এত দূরত্ব, এত কাছে এসেও যদি তুমি এত দূরত্ব বজায় রাখো তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে, কি করা যায় এখন বলো? কি ব্যাপারে, কি করবা? দেখো কত সুন্দর লাগছে যে কি করবা, কি ব্যাপারে, মানে এটা যে কত আপন মনে হচ্ছে এতদিন পরে, মানে কি যে বলবো তোমারে। না আমি ভাবতেছি আমাদের তো কিছুই করা হইলো না, কিছুই তো হইল না, আমাদের তো কিছু হওয়া দরকার, কিছু করা দরকার, তাই না? কি বলো কিছু করিনি? কত কিছুই তো করলাম। হ্যাঁ আরে না, তুমি সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো কোথাও গেলাম না, এ ধরো হানিমুনে তো যাইনি, হানিমুনে যেতে হবে না, কি বলো? যাবো। বলো কই যাওয়া যায় বলো। আমি কি জানি। আচ্ছা দাঁড়াও, ওটা চিন্তা করো, মানে 1 নম্বর পাইছি, হানিমুন। হানিমুন আচ্ছা 2 নম্বর হলো, তুমি খাতা কলম নিয়ে বসে তুমি বলো 2 কি? আরে আমি বসছি মানে কি, তুমি বসছো না? কি বলবো? আচ্ছা তোমার তো কোনো কেনাকাটা, অনেক কেনাকাটা করা দরকার, কিছু তো কেনা হলো না, কি কি কেনা যায় বলো? শোনো আমার কিছু লাগবে না এখন। আরে তোমার তোমার শপিং এ যাবো না, তোমার নিয়ে অনেক কিছু কিনতে হবে না, কি বলবো? এটাও তো করা হয় নাই, তোমার তো একটা নিজস্ব কেনার চাহিদা আছে, এটা পছন্দ আছে না? শোনো এখন আমার কিছু লাগবে না, যদি লাগে আমরা দুজন একসাথে যাই, করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 2 হচ্ছে শপিং করতে হবে ব্র্যাকেটে একসাথে, ঠিক আছে? বলো, হেল্প করো আমারে। 3 নম্বর বলো। আমি তো জানি না, আমি তো হেল্প টেল্প করতে পারি না। আচ্ছা আমরা কি এই বাড়িতেই থাকবো নাকি আমাদের যে একটা বাড়ি আছে ওখানে যাবো? একটা ফ্ল্যাট আছে ওখানে, তো ভাড়াটিয়া সরাই দিয়ে ওখানে যাই, চলে যাই। মানে এসব তুমি কেমনে ভাবতে পারলো? আমরা কেন আরেক জায়গায় যাব? বাবা আমাকে কত আদর করে, আর এখন যদি আমরা আরেক জায়গায় যাই থাকি মানুষ কি বলবে? কি বলো? না এখানে তো মনে করো যে মানে কত কিছু মাথায় রাখতে হয়, ওইভাবে খোলামেলা ভাবে তো এখানে থাকতেই পারে না। আনন্দ হচ্ছে মনে, বুঝছো? আমি সকালে তোমার হাতে কলম আর খাতা দেখে বুঝছি তোমার মাথা পুরো আউলা গেছে। এই বাড়িতেই থাকতেছি তাহলে? হ্যাঁ এই বাড়িতেই থাকতেছি। শিওর? শিওর। আচ্ছা এই বাড়িতে এবার 1 নম্বরে আসো, হানিমুনে কোথায় যাব? আমি কি জানি হানিমুনে কই যাবো, আমি কি কখনো গেছি নাকি? তুমি বলো। আর এটা যাইতে হয় নাকি? বলো কোন দেশে যাবো বলো। জানি না।
তাহলে চলো ভুটানে যাই। ভুটান? হ্যাঁ, এত কাছে কেন? আমি তোমারে বললাম, তুমি একটা জায়গার নাম বললো, আমি তো ভুটানই জানি। কি আছে ভুটানে? কি ভুটানে Special? কি নাই, আমার বন্ধুরা তো গেছে ওইখানে। মনে করো যে তোমার মনে হবে যে তোমার হাতের কাছে, তোমার ধরা ছোঁয়ার মধ্যেই মেঘ উড়ে বেড়াচ্ছে, তুমি ইচ্ছে করলে মেঘ ধরতে পারবা, মেঘ ধরে গায়েও মাখতে পারবা, বুঝতে পারছো? ও, তাহলে তো আর romantic। ওখানে যে আপেল গাছ, একদম মনে করো তর তাজা আপেল, তোমার মনে করো তোমার সাইজের সব আপেল গাছ, ঠিক আছে? তুমি আপেলগুলো ধরে ধরে তরতাজা আপেল মানে পায়রা পায়রা তুমি খাইতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে, ভুটান সিলেক্টেড। তাহলে ভুটান যাইতেছি। ভুটান, আচ্ছা শোনো, আমরা তো ভুটান যাচ্ছি, তাহলে আমরা আমার বাবা মাকে সাথে নিয়ে যাই, মানে ওনারা না কখনো ভুটান যায়নি। আরে বাবা, ভুটান যাইতে হবে এমন তো কোনো কথা নাই, এটা তো ফরজ কিছু না। ওনাদেরকে বরঞ্চ হজে পাঠায়, ঠিক আছে? আরে হজে পাঠাবো না, এগুলো কি? তো ওনাদেরকে এখন মানে ভুটান যাওয়া বা হানিমুনে যাওয়া, হয়েছে হয়েছে, সব কথাই খালি তুমি ফাইজলামি করো। আমি বললাম আমাদের সাথে ঘুরতে যাবে, তুমি হোস্ট হোস্ট। আরে ফাইজলামে না, মুরব্বী বলে কি ওনাদের সকাল তুমি কি আমাকে মেরে ফেলবা? আরে বাবা, আমি তোমার মারার কে? আরে তোমাকে সেই কবে চলে যেতে বললাম, তুমি এখনো রয়ে গেছো। তুমি কোথায় ছিলে কদিন? কোথায় ছিলাম সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আমার চাচাতো ভাইয়ের বাসায় ছিলাম। তোমার চারশো বসে এমনিতে আমার বিপদ, তার উপর আরো বিপদ ডেকে নিয়ে আসতেছো। কি বিপদ? তুমি চাচাতো ভাইয়ের বাসায় কেন থাকবা? এখন আমার ওয়াইফ যদি কোনো মতে টের পায়, তাহলে আমার ওয়াইফকে আস্ত রাখবে আমাকে? আরে বাবা, ওই একটা ওয়াইফ, আমিও তো তোমার ওয়াইফ, তাই না? তুমি এখন আমাকে সাথে নিয়ে যাও, তাহলে আমি যাবো, না হলে আমি যাবো না। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি ওই রেল লাইন আছে না, রেল লাইনে গিয়ে কাটা পড়ে আমি মারা যাবো। মারা যাও, কিচ্ছু আসে যায় না, মরো না। দেখো, আমি মারা গেলে কিন্তু সমস্ত দায়িত্ব তোমাকে দিতে হবে। ইস, বাড়াবাড়ি করতেছো তুমি সবসময়। হ্যাঁ, আমি সবসময় বাড়াবাড়ি করতেছি। দেশ চালাই আমরা। জি বললাম না, দেশ চালাই আমরা। আপনি কে ভাই? বংশং তো বহুত করলেন, এত অভিনয় করেন, কোনো কাজে আসবে না। জীবনে মরছেন, মইরা দেখছেন কেমন লাগে? হ্যাঁ, শুনেন, আপনার মতো এরকম ৭-৮ সমস্যা প্রতি মাসে আমি ৩ লাখ সমাধান করি। কয় লাখ? 3 লাখ। প্রত্যেক দিন কত হইল? 10,000। প্রতিদিন এরকম 10,000 সমস্যার সমাধান করি। দেশ চালাই আমরা। হ্যাঁ, আমার নাম্বার নেন। 0171209505। এই নাম্বার দিয়ে কি হবে? নাম্বার দিয়ে কী হবে মানে? নাম্বার দিয়ে মানুষ কি করে? নাম্বার দিয়ে মানুষ ফোন করে। আপনার সমস্যার সমাধান করব আমি, আপনি আমাকে ফোন করবেন। মনে থাকবে? 24 আওয়ার্স হটলাইন খোলা থাকে। আর যদি ফোনে উত্তর দিতে না পারি, অটো আনসারিং মেশিন আছে, পরবর্তী পদক্ষেপ বলে দিবে। দেশ চালাই আমরা। বুঝে আসছে? দেশ চালাই আমরা। চলো। মানে কি বললো? আর কি করবো? দেশ চালাই আমরা। আমি আছি না? আর ও যদি না মরে, জোর করে না রেলাইনে হুতাই তুমি। না না না, এসব করো না, বুঝছো? আমি একবার বিধবা হয়েছি, দ্বিতীয়বার বিধবা হইতে চাই না। আমি আছি না? তুমি বিধবা হবে গেলে? তাইলে তুমি সিদ্ধান্ত নিছো যে তুমি বিয়ে শাদী করবাই না? হ্যাঁ করুন, তো বড় হয়নি। বড় হয়নি? হই মিয়া, তুমি কি মনে করো তুমি ছোট আছো? আমি যদি ছোট না হইতাম তাহলে কি এই ছোট কাজটা করতাম? এই কষ্টটা আমি আপনারা করতাম। আপনি এই কাজটা করতেন, আমি আপনার জায়গায় প্যান্ট শার্ট পরে হাঁটতাম। আমি করতাম এই কাম? ওই মামা, আমি তো ঘুরপাক খাইতেছি মামা, মানে আপনার তো দেখা পাইতেছি না। ওই আপনি তো খাম্বার মতো খারাপ রয়েছেন, ঘুরপাক করে খাইতেছেন। না, ঘুরপাক করতেছি না, মানে আপনারা দেখেই একদম। কি হয়েছে বলেন?
মামা আপনারে কি বলবো, মানে আপনি তো আমারে ভুলেই গেছেন। আপনি তো আর কোনো কাম কাজও দেন না, কিছুই বলেন না। আমি তো খুব বিপদে আছি মামা। ভুলে নাই মামা, ভুলে নাই। কি করুম কোন, ভ্যাকান্সি খালি নাই। ভ্যাকান্সি যখন খালি হইব তখন আবার আপনি আওয়াজ পাইবেন। মামা ভ্যাকান্সি খালি না থাকলে আমাদের চলবে কিভাবে বলেন? আমি তো মানে আপনি কি না খেয়ে আছেন? না মামা। আপনি ল্যাংটা আছেন, আপনি জামা কাপড় পরেন না? না সেটা আছে। তাহলে শিক্ষা আছে আপনার, অন্ন বস্ত্র বাসস্থান সবই আছে। তাহলে আপনার কি, আপনি জানেন মৌলিক কটা মানুষের মৌলিক কটা প্রয়োজন? মামা 5টা। তাহলে সমস্যা কি? আপনি তো ভালোই আছেন। জি মামা সবই আছে, কিন্তু ঘটনা হইতেছে মামা আপনি তো জানেন যে আমার একটা স্পেশাল মৌলিক চাহিদা আছে আর কি। ওইটা হইতেছে যে খুচরাপাতি, ওইটার অভাবটা পূরণ হচ্ছে না মামা। মা ব্যাংকেও সবসময় টাকা থাকে না, বুঝলেন? বুঝতে হবে আমার। তারপরেও যদি আপনারা তো কইছি ভ্যাকান্সি খালি হোক আপনি আওয়াজ পাবেন। আপনি এত ফ্যাশন মামা, মাঝে মধ্যে মনে করে আপনারা ধৈরা নাই পারলাম না। ভাইয়া আমার আর কিছু ভালো লাগছে না, ভাবছি বাসা ছেড়ে আবার চলে যাবো। দেখো শান্ত থাকো, স্বাভাবিক থাকো। এটা কি ধরনের কথা চলে যাবো? তুমি চলে যাবে এটা ঠিক, চলে যাওয়ার জন্য তো এসেছো, তো নিজেকে গুছিয়ে যেতে হবে। তো যে করবো একদম মাথা কাজ করছে না। এমনি এই সিচুয়েশনের মধ্যে থেকে সিচুয়েশনকে পরিবর্তন করে তোমাকে যেতে হবে। সেই কারণে তোমাকে স্বাভাবিক থাকতে হবে, একবারে স্বাভাবিক। তুমি যেটা করছো এটা তো নর্মাল না। আপনি তার মানে কি বলতে চান? আমি কি সবার সাথে এখানে কথা বলে বেড়াই? সবার সাথে কথা বলে বেড়াও না, এটাই তো অস্বাভাবিক। সবার সাথেই কথা বলতে হবে, সবার সাথে মিশতে হবে। তুমি আগে কি করতে? গান শুনতে, লেখাপড়া করতে, ঘরে ছোটাছুটি করতে। এখন তো কিছুই নেই। এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। শোনো, আমাদের মূল উদ্দেশ্য কি? কি? তুমি আমার কবি বন্ধুটাকে যদি পছন্দ করো, তাকে বিয়ে করে চলে যাবে, সে তোমাকে একজন সেলিব্রিটি বানাবে, এটাই তো উদ্দেশ্য নাকি? হ্যাঁ, আমি তাকে সাথে সাথে বিয়ে করে ফেলবো। এই জায়গা থেকে আমি মুক্তি চাই, রিলিফ। আমাদের এই কাজে যদি যেতে হয় তাহলে এইসব বিষয়ে কারোর সাথে আলোচনা করা যাবে না। আমি তো তোমাকে গাইড করি, তোমাকে বলি, এটা কিন্তু তুমি কাউকে বলবা না। বিশেষ করে ওই ভদ্রলোক আছে না নতুন, ওকে তো অবশ্যই না। ওই ভদ্রলোক, ওই লোকটাকে না আমার আগে ভাল লাগতো, না এখন ভাল লাগে, না কখনো জীবনে ভাল লাগবে। তার সাথে আমি কথা বলি না। আপনিও বিষয় নিয়ে টেনশন করেন না। ওটা একটা ভালো লাগার মতো লোকও না, ফকির মিসকিন গোত্রের একজন লোক। ওকে ভালো লাগার কি আছে? বাদ দাও। আচ্ছা শোনো, এই যে তুমি তো আমার কবি বন্ধুটাকে বিয়ে করে ফেলবে, ঠিক না? তা বিয়ের পরে কি তুমি চাকরি বাকরি করবে? চাকরি করব কেন? আপনি না আমাকে বলেছেন তাকে আমি বিয়ে করলে সে আমাকে সেলিব্রিটি হতে হেল্প করবে। মেইনলি এই কারণে তো বিয়েটা আমি করব। হ্যাঁ হ্যাঁ, তাই তো সে অবশ্যই সেটা করবে, সে সেটা করতেও পারবে। আচ্ছা আর একটা বিষয়, ধরো আমার কবি বন্ধুটাকে যদি তুমি বিয়ে করে ফেলো, তো ও তো আর ওর বাড়িতে থাকতে পারবে না, তাকে তো আলাদা বাড়ি নিতে হবে। তো তোমার কি ধরনের বাড়ি পছন্দ? আমার ডুপ্লেক্স বাড়ি পছন্দ। ডুপ্লেক্স? হ্যাঁ, বড় না অনেক জায়গাতে। না, স্বাভাবিক স্বাভাবিক, তুমি তো একটা বড় বাসা চাইতেই পারো, এটি স্বাভাবিক। শোনো, আমি আমাদের দেশে একজন বড় উপন্যাসিক আছে না, হুমায়ুন আহমেদ, তার একটা গল্প শুনেছিলাম। তিনি যখন প্রথম গুলতিকিনকে বিয়ে করলেন তখন নাকি তার বিছানার চাদরই ছিল না, বন্ধুর বাড়ি থেকে ধার করে চাদর এনেছিল। দেখো সেই লোক আজ কোথায় চলে গিয়েছে। হবে, আমার বন্ধুরা অবশ্যই হবে। আর এটা কোনো ব্যাপার না, একটা ডুপ্লেক্স বাড়ি আমার জন্য বানানো তেমন কোনো ব্যাপার না। আমি যে কোনো সময় বানিয়ে চিন্তাধারাটাকে আপনার ডুপ্লেক্স বাড়ি দিয়ে আমি কি করব? আমি আমার বলতে বোঝাচ্ছি আমার বন্ধু, আমার বন্ধুটাই তো আমারটাই তো আমার বন্ধু, আমার ক্লোজ না। আমি তো যাই ওই তো ট্রেনে কাম। আর শোনো, কি অবস্থা মামা? এই তো
ভালো। আপনাদের কি অবস্থা? এই তো আমরা তো খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, মামাকে দেখতেছি না, মামা কোথায়? ও তো একটু বাইরে গেছে। আর আমি আছি মামি, মানে ভালো না মন্দ না, আবার দুইটা মিডিয়াম বলতে পারেন। কেন মামা মিডিয়াম কেন? মামি, মানুষের জীবন তো সবসময় একরকম যায় না, কখনো ভালো কখনো মন্দ, এখন মিডিয়াম। কথা তো মামা আপনি ঠিকই বলছেন যে মানুষের জীবনে কেউ কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। এই যেমন আমরা এখন অনেক ভালো আছি, আপনাদের তো একটা খবর বলেই নেই, আমরা দুজন তো হানিমুনে যাচ্ছি। খুব ভালো, হানিমুনে যান, খুবই ভালো। কোথায় যাচ্ছেন হানিমুনে? আপনাদের তো একটা খবর বলেই নেই, আমরা দুজন তো হানিমুনে যাচ্ছি। খুব ভালো, হানিমুনে যান, খুবই ভালো। কোথায় যাচ্ছেন হানিমুনে? ভুটান যাচ্ছি। তার মামা বললো ভুটানে নাকি খুবই সুন্দর ওয়েদার, বুঝছেন? মানে ধরেন হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়, তারপর আপেল গাছ থেকে তাজা তাজা আপেল পেড়ে খাওয়া যায়, পরে হয় কি যে শাকসবজি যা যা আছে সব নাকি এত ফ্রেশ, একদম সব ফরমালিন মুক্ত। হ্যাঁ, মানে স্বাস্থ্যের জন্য নাকি ভুটান খুবই ভালো জায়গা, বুঝছেন? সেই জন্য আমরা ডিসাইড করছি যে আমরা ভুটানেই যাবো। মামি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনারা এত টাকা খরচ করে এত কষ্ট করে বিদেশে ভুটানে না গিয়ে যদি এখানে যে এই ফ্যান্টাসি কিংডম আছে এখানে যদি যান মামি, আপনার পাহাড়, সমুদ্র, ঝর্ণা, পানিতে লম্ফঝম্প সব সব একসাথে পাওয়া যাবে। মামা আপনি যে কি বলেন, আপনি যেটা বলছেন এটা যদি আমি শুভকে বলি আপনারা তো মাইর দিবে। আচ্ছা বাদ দেন, আমার না একটু মাথা ব্যথা করতেছে, আমি একটু চা খাবো, চা বানাই। হ্যাঁ মামা, চা খাওয়া দরকার। শুনেন, হ্যাঁ বলো। এই বাসায় কি আমার কোনো দাম নাই? কেন, কে কি বলছো তোমাকে? আমি বলছি আমার মাথা ব্যথা করতেছে, আমি চা খাবো। মাথা ব্যথা করতেছে? ঠিক আছে, রহিমকে বলি চা বানাই দিতে। না, রহিমকে তো বলার কোনো দরকার নেই, ওটা তো আস্তে একটা বেয়াদব। আমি রান্নাঘরে গেছি, যাই দেখি ও দুই চুলায় দুইটা হাঁড়ি বসায় রাখছে। বললাম একটা নামা আমার চা বানা দে, ও বলে এখন আমার চা খাওয়ার সময় না। না আপনি বলেন, ওর কাছ থেকে আমার চা খাওয়া শেখার সময় আছে? আপনি দেখছেন ও রান্নাঘরের পরিবেশ কি বানায় রাখছে? চারদিক দিয়ে তেলাপোকা হাঁটাহাঁটি করতেছে, পাতিলগুলোর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ ময়লা, এরকম আঙ্গুল দিয়ে টানলে আঙ্গুল ভুলে ময়লা উঠবে। এই ময়লা পরিবেশে রান্না করে আপনি আমার আর শুভরে খাওয়াইতেছেন? তোমাকে আর শুভকে আমি নোংরা পরিবেশে খাওয়াই মানে? তোমাদের চাকর নাকি আমি? তোমাদেরকে রান্না করে করে আমি খাওয়াবো? কেন তুমি পরিষ্কার করে রান্না করতে পারো না? নোংরা মিশি খাইতে আসে আমাকে। দেখেন, আপনি জিনিসটা পজিটিভলি নিলেও তো পারেন নাকি? আমি পজিটিভলি নিচ্ছি না, আমি নেগেটিভলি নিচ্ছি। আমাকে নেগেটিভ পজিটিভ শেখাচ্ছ তুমি? আরে আজব, আপনি ঝগড়া করতেছেন কেন? আমি তো এখানে ঝগড়া করতে আসিনি। আমি ঝগড়া করতেছি তোমার সাথে না তুমি আসছো ঝগড়া করতে গায়ে পড়ে আমার সাথে? দেখেন, আমি যে আপনাকে এটা বলতে আসছি আমার ভুল হয়েছে। এই বাসায় কারোর সাথে কথা বলার কোনো উপায় নেই, এই বাসায় কেউ কিছু বুঝে না। আসলে আমি বুঝি না, আমি কিছু বুঝি না, সব বোঝা তুমি একাই বুঝো। না, আপনি কিছুই বুঝেন না, এই বাসায় কেউ কিছু বুঝে না। আমার সাথে কথা বলো না, তুমি কার সাথে কথা বলো না। বাসার মধ্যে রুমের মধ্যে যেয়ে বসে থাকো, আর চা খাওয়া দরকার হলে সামনের দোকানে যেয়ে চা খাও। অসময়ে আসছে চা খাইতে, দুপুরের ভাত খাওয়ার সময় এখন আসছে চা খাইতে। যখন তখন চা খাবে, এটা খাবে সেটা খাবে, করতে করতে বেশি রকমের নিয়ে হয়ে গেছে আর কি। আজকে দুপুরে রান্না হবে না, এবার সবাইকে চা খেয়ে থাকতে হবে। আমি বলে দিলাম একটা কথা। মা, আপনি এখনো আছেন? টিভি দেখতেছিলাম। আমি আপনাকে বলছি আমি আপনার জন্য চা আনতে গেছি, বলছি না? আপনি বললেন না যে আপনার মাথা ব্যথা, চা করতে গেলেন, তা আমি ভাবলাম যে মামির সাথে বসে চাটা একটু খেয়ে যাই। মানে চাটা খাবো কিভাবে? মাথা ব্যথা হলেও তো চা খাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, আমি গেছি রান্নাঘরে চা বানাইতে, দেখি রহিমের বাচ্চা বেয়াদব সে 2 চুলায় 2টা তরকারির হাঁড়ি বসায় রাখছে। আমি ওই বেয়াদবকে বললাম যে একটা হাঁড়ি নামা, আমি চা বানাবো। সে আমার কথাই শুনে না। তারপর আমি আপনার বোনের কাছে যাই বললাম, বোনের কাছে বললাম যে একটা পাতিল নামান, আমি চা খাবো, আমার মাথা ধরছে। আমি তো আর আননেসেসারি যাই নাই, তাই না? সে উল্টা আমাকে ঝাড়ি দেয়, সে বলে কি, হ্যাঁ তরকারি খাইলে তো পেট ভরবে, চা খাইলে তো পেট ভরবে না, এখন ভাত তরকারি খাওয়ার সময়, এই জন্য এগুলো রান্না করতেছি, হ্যাঁ তার মানে আমাকে সে লেকচার দিল। এই বাসায় তো কোনো রান্নার পরিবেশই নাই, আমি কষ্ট করে রান্না করে গেছি, তাও দেখি রান্নাঘর নোংরা। এখন আমি কোত্থেকে চা আনবো? আমার কি প্রেসার কুকার আছে, চুলা আছে? জি মামি,
সত্য কথা, আপনি ঠিকই বলেছেন না। আমি বুঝি বিষয়টা, এই বাড়ির পরিবেশটা আসলে খুবই নোংরা, আর রহিম ছেলেটার ভাবটা বেশি ভালো না। না, রহিমের তো কোনো দোষ নেই, ও তো বেয়াদব, ও এটা করতেই পারে, ঠিক আছে, কিন্তু আপনার বোন কেন একটা চাকরকে কেন এত মাথায় তুলবে, এটা তো আমি বুঝলাম না। হ্যাঁ, আমার বোনকেও তো আমি চিনি মামি, আমি তো সবাইকেই চিনি। হ্যাঁ মানে কি বলবো আপনাকে। আচ্ছা যাই হোক মামি, একটা কাজ করি, দোকান থেকে চা নিয়ে আসি, কি বলেন? আমি আপনারা বলছি দোকান থেকে চা আনতে বলছি? না, আপনি বললেন যে মাথা ব্যথা, তো দোকানের চা খেলে কিন্তু মাথা ব্যথাটা অনেক সময় খুব তাড়াতাড়ি সেরে যায়। তাহলে চা খাবেন না? ঠিক আছে মামি, তাহলে আমি বরং উঠি। না না, উঠবেন কেন, আপনি বসেন, বসে টিভি দেখেন, সিরিয়াল দেখেন। না 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 না, বসেন, যাবেন কেন, আপনারই তো ঘর। বলো না, মানে তোমাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি তো বড় হয়েছো, তুমি সবসময় যেভাবে চলাফেরা করো, মানে অনেক রাতে ফেরো, তোমার ফ্রেন্ড সার্কেল আসে, এটা ঠিক আছে। আমি মা হিসেবে তোমাকে হয়তো বা অনেক বেশি বকে ফেলেছি, বোঝানোর স্টাইলটা হয়তো বা আমারই ভুল ছিল, কিন্তু এখন আরেকজন ঘরে নতুন মানুষ এসছে, তো তার আমাদের সাথে অ্যাডজাস্ট করতে, এগুলো মেনে নিতে হয়তো একটু সময় লাগবে। তুমি যদি তোমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করো তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায়। তাহলে কি তুমি চাচ্ছ আমি আবার বাবার বাসায় চলে যাই? না, তা কেন? আচ্ছা, তুমি আমার সমস্ত কথা অন্য মিনিং করো কেন বলো তো? আমি তোমার মা, আমার একটা কর্তব্য আছে, আমার একটা দায়িত্ব আছে তোমাকে বোঝানোর। তুমি হ্যাঁ সবসময় যেটা করবে সেটা রং, আমি হয়তো তখন তোমাকে বকা দিয়েছি, ওটা আমার ঠিক হয়নি, কিন্তু আস্তে আস্তে একটা মেয়ে কিন্তু বোঝে অনেক কিছু আছে যেগুলো দৃষ্টিগোচর লাগে। সেই নতুন পার্সনটার এগুলো ব্যাপারে অ্যাডজাস্ট করার যে সময়টা আমরা যদি দেই, তুমি যদি তোমার লাইফস্টাইলটা সামান্যতম বদলাও, আমার মনে হয় যেন এটা আমাদের জন্য ভালো হবে। দেখো মা, এই যে নতুন একটা লোক আমাদের বাসায় এসছে, এটা তো আর আমাদের জন্য আসেনি, তাই না? সে তো তোমার জন্য আসছে। এখন তুমি আমার লাইফস্টাইলে এত টেনশন না করে তারটা করো আর নিজেরটা করো, বেটার হয় না এটাতে? কিন্তু আমি তোমার মা, তোমার লাইফস্টাইলটা নিয়েও আমার ভাবনার আছে, কিন্তু তুমি যেটা করো, তোমাকে কোনো কিছু বোঝাতে আসলে তুমি থ্রেড দেওয়া শুরু করো, আমি তো আমার বাবার বাড়ি চলে যাব, বাট ডোন্ট ডু দ্যাট। শুয়ে পড়ি। আসো না, ঘুমাই। আচ্ছা বলো তো, আমি কি ভুল করেছি? আমাকে বিয়ে করে? না, বিয়েটা না, মানে ধরো আমার জীবনের আগের অংশ, এখনকার অংশ সব মিলে আমি কি ভুল করেছি? শোনো, তোমার জীবনটা আসলে কি? এই যে চলমান বহমান গতির কিন্তু একটা ব্যাপার আছে জীবনের সাথে, আর এই কারণে কিন্তু এই যে নদী পাখির ব্যাপারগুলো জীবনের সাথে চলে আসে। তুমি আসলে তোমার জীবনটা এই চলমান জিনিসটাকে তুমি বেছে নিয়েছো, তুমি ভুল করো নাই তো। তোমার একটা গল্প বলি, তুমি বুঝতে পারবা। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ঘটনা। এখানে মানুষ হচ্ছে দুইজন, একজন প্যাট্রিক এবং আরেকজন হচ্ছে এলিজাবেথ। তো এলিজাবেথ ছিল নার্স আর প্যাট্রিক ছিল সোলজার। তো বিয়ে হলো, তারা ভালোই ছিল, কিন্তু যুদ্ধে যাবার পরে প্যাট্রিক আর ফিরল না। এর মাঝখানে ওর বাবু হয়ে গেছে এবং দুটো টুইন। তো ভেবে নিয়েছিল ও বাঁচবে না, কিন্তু দেখতে দেখতে এই ছেলেমেয়েগুলো অনেক বড় হয়ে গেল। আর সে প্রচণ্ড গানের ফ্যান ছিল, গান শুনতো যে শিল্পীর, এই নিয়ে তার জীবন ছিল। কিন্তু তখনও কিন্তু মাথার মধ্যে একই ভাবনা যে এই দুইজন ছাড়া কিন্তু এলিজাবেথ সার্ভাইভই করবে না। তো তারা বড় হলো, পড়ালেখা করে দূরে পড়ালেখা করতে গেল, দূরে এস্টাবলিশড হলো, আবারও কিন্তু এলিজাবেথ একা। তখন তার ভাবনা এবার সে বাঁচবেই না। তো গানের ভক্ত ছিল আগেই, আরও বেশি গানের ভক্ত হলো। তো যার গানের ভক্ত ছিল
সেই ভদ্রলোকও একদিন মারা গেল। তারপর তখন সে আরও বেশি চিন্তিত হয়ে পড়লো যে আমি যে জব করছি সেখান থেকেও তো একদিন অবসর নিতে হবে, তো মনে হয় বাঁচবই না। তাই তো, চাকরি চলে গেল, কেউ নাই ওর জীবনে, একা একা থাকবে কি করে। কিন্তু ওই যে 57 বছর শেষ, অবসরে চলে গেল, এবং কিছুদিন যাওয়ার পরে সে মনে করলো যে কই, আমি তো মরিনি, বেঁচেই আছি। তখন জীবনটা আরও সুন্দর করার, গতিশীল করার একটা চিন্তা তার মাথায় আসলো এবং সে বিয়ে করার সিদ্ধান্ত নিল। আমার তো মনে হয় তুমি জীবনের সাথেই আছো, গতিশীলতার সাথেই আছো। জীবনটা সুন্দর করার জন্য তুমি বিয়ে করেছো, ভুল করো নাই তুমি। আচ্ছা সর, ঘুমাতে যাই। মামা, থাক, মামা মনে হয় বাইরে যাচ্ছে। না না, আমি দেশে আছি, বলুন না কি হয়েছে? মামা আপনি তো দেশে আছেন, কিন্তু আমার মনে হয় আর বেশি দিন এখানে থাকতে পারবো না মামা। কেউই আসলে কোথাও থাকতে পারবে না বেশিক্ষণ, কারণ আমারও এখন যাইতে হবে। মামা বলেন তাড়াতাড়ি, কি বলবেন বলেন। মামা আমাকে যেহেতু যাইতেই হবে, যাওয়ার আগে আপনাকে একটা জরুরি কথা আমার মনে হয় যে বলে যাওয়া প্রয়োজন। আরে বলেন না, এত কাহিনী করার তো কিছু নাই, ডাইরেক্ট বলেন কি জরুরি কথা বলবেন, বলেন। মামা কথাটা অত্যন্ত সিরিয়াস, মানে এই জায়গায় বলবো কিনা এটা একটা ভাবনার বিষয়। এখানেই বলেন, আসতে বলেন, কি বলবেন বলেন। আপনি আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে মামি কোথায় যায়, কি করে না করে খোঁজ খবর নিয়ে এসে আপনাকে বলতে। তো আমি মামা সে কাজটা কীভাবে মানে কতখানি করতে পেরেছি আমি জানি না, কিন্তু মামা একটা বিষয় আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে যে মামির মামা আরও কয়েকটা প্রেম আছে, মানে আপনাকে আমি বলতে পারি। আপনি যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কথা মাঘ ফাল্গুনে এসে তাহলে তো হইব না। আমি তো জানি প্রেম আছে কি না আছে, সেই জন্যই তো আপনার দায়িত্বটা দিয়েছিলাম। আর মামা আমি কখনোই অতীত নিয়ে ভাবি না, আমি বর্তমান নিয়ে ভাবি, ঠিক আছে? অতীত নিয়ে একটু ভাবছিলাম, তাই আপনার দায়িত্ব দিয়েছিলাম, আপনি সেটা পালন করতে পারেন নাই, ঠিক আছে? আমি খুচরা টুচরা কিছু লাগবো? জি না মামা, হ্যাঁ লাগবে না। বাবা, আপনার কি শরীর খারাপ? বলছে যে শরীর খারাপ না, মনটা খারাপ। মানে কি হয়েছে? এই পত্রিকা পড়ার নেশা মানে মনটা খারাপ করে দেয়। মানে পত্রিকার নিউজটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, খুব খারাপ নিউজ। কেন বাবা, কি লিখছে পত্রিকায়? মানে ব্যাপার হচ্ছে কি জানো, কি হয়েছে? খুব খারাপ একটা নিউজ বাবা। সেটা হচ্ছে একটি ছেলে গত রাত্রে হাতিরপুল বাজার থেকে উত্তরায় যাবে, ওনার শ্বশুর বাড়িতে। ছেলেটা হচ্ছে তোমার এই শুভর বয়স। এখন এই ছেলেটি সিএনজিতে উঠবে, শ্বশুর বাড়িতে যাবে, একটা ছেলে একটা মেয়ে আছে তার। হাতিরপুল থেকে সিএনজি নিয়ে উত্তর দিকে রওনা করেছে। মাঝখানে বনানীতে এসে সিএনজিওয়ালা সিএনজি থামিয়ে দিয়েছে। কেন? সিএনজিওয়ালা টয়লেটে যাবে। সিএনজি, কিন্তু ওর উদ্দেশ্য কিন্তু টয়লেট না। ও সিএনজি থামিয়ে 3-4 জন মাস্তান হঠাৎ করে সিএনজির মধ্যে ঢুকে পড়ে ওই ছেলেটার বুকের উপরে পিস্তল ধরে, বলে তোর কাছে কি আছে দে। ছেলেটা অসহায়ের মতো কী করবে, সমস্ত কিছু বের করে দিয়েছে। মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে টাকা নেই, এটিএম কার্ড ছিল। ছেলেটাকে বলেছে এই কার্ড থেকে টাকা বের করে দে। সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে উত্তরায় এসেছে। উত্তরায় এসে এটিএম কার্ড থেকে যত টাকা উঠানো যায় সব টাকা তারা উঠিয়ে নিয়েছে। তারপর ওরা দেখেছে ছেলেটার পরিচয় হচ্ছে একজন সংবাদকর্মী। এই যে সাংবাদিক জেনেছে, এতে ছেলেটার নিরাপত্তা আরও নষ্ট হয়েছে। ওকে ছাড়েনি, ওর টাকা তো নিয়েছে, ওকে আসলে নিয়ে গেছে। ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। বলো
এই নিউজ পড়ার পরে মন কি ভালো থাকে? মানে তুমি আমি কেউ কি নিরাপত্তায় আছি বলো? বাবা থাক, আপনি অস্থির হবেন না, এগুলো তো এখন মানে সব সময় হচ্ছে, এটা তো মেনে নিতেই হবে। তুমি কি বলছো? আমি অস্থির হব না? এদেশে কি কারো নিরাপত্তা আছে? আমি তুমি কেউ কি নিরাপত্তা আছি বলো? সবাই তো নিরাপত্তাহীনতাই ভুগছি আমরা। এই বাড়িতে তো নিরাপত্তা নেই। এগুলো আপনি কি বলেন বাবা? বাড়িতে কেন নিরাপত্তা থাকবে না? বাইরে প্রবলেম এটা তো হয়, কিন্তু বাসায় তো আমরা সবাই নিরাপদ। ঘরের মধ্যে আমরা নিরাপদ নেই বাবা, এটা তো শান্তির জায়গা। সেই শান্তি কি এখানে আছে বলো? কেন বাবা, আমরা তো সবাই শান্তিতেই আছি। আপনার আবার শান্তি নষ্ট কে করলো? আপনাকে কি কেউ হুমকি টুমকি দিচ্ছে নাকি? হুমকির কথা বলছো কেন বলো? শান্তি তো অন্য জিনিস। এই বাড়িতে নারী নেত্রী কয়জন বলো তো? এগুলা কি বলেন বাবা, নেত্রী? আমরা তো বাড়িতে দুইজনে, আমি আর মা। নেত্রী না, তোমরা সংসারটা চালাচ্ছ না, মানে নেতৃত্ব দিচ্ছ না। জি নেত্রী তো বটেই, কিন্তু বলো তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমরা কি এই সংসারে শান্তি আনতে পেরেছ? বাবা আমি তো বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন। আমি কি কোনো বাবা ভুল টুল করছি? না না, আমি বলছি না ভুল করেছো, আমি শুধু বলছি যে অভিভাবক হিসাবে আমার একটা দায়িত্ব ছিল শুধু বুঝিয়ে বলা ব্যাপারটাকে। আমি তোমাদেরকে জাস্ট একটা সাজেশন করছি, আমি বলছি দুজনকে একসঙ্গে থাকতে হবে, ঠিক আছে? বাবা আমি তো এত বুঝি না, আমি যদি কোনো ভুল করি আপনি আমাকে বলে দিয়েন। না না না, তুমি ভুল করোনি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ব্যাপারগুলো বুঝিয়ে বললাম আর কি। আর শোনো, এই পত্রিকাটা একটু পড়ো। আপনি পড়েন, আমি পরে পড়বো না। না না শোনো, এই যে তুমি বললা পরে পড়বা, আমাদের মেয়েদের সমস্যা কি জানো? আমাদের দেশের মেয়েরা পত্রিকা পড়তে চায় না। এই পত্রিকা পড়তে চায় না বলেই তো এত সমস্যা। পত্রিকা পড়বে, দেখবে সব সংকটের সমাধান করতে পারছো। এই যে পড়বে, আচ্ছা ঠিক আছে। না আমার সামনে পড়বে, ঠিক আছে, এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমি কিন্তু তোমাকে পরে জিজ্ঞাসা করবো, আচ্ছা ঠিক আছে? পরীক্ষা নেবো কিন্তু। একটা বিষয়ে আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে যে মামির আমার আরো কয়েকটা প্রেম আছে। মামির আরো কয়েকটা প্রেম আছে। হ্যালো, তুমি কই? আমি তো বাসায়। আচ্ছা তাহলে দেখো তো ওই টিভির উপর একটা খাম আছে কিনা, সরকারি খাম, খাকি কালারের। দাঁড়াও দাঁড়াও দেখি। না নাই তো। নাই? তাহলে নিচে দেখো তো ভালো করে খুঁজে টুজে। না নিচেও নেই। আচ্ছা বাদ দাও, আমি দেখতেছি। হ্যাঁ আই শোনো, দুপুরে কই খাবা? বাসায় খাবো, তোমার সাথে খাবো, আসতেছি। হ্যাঁ ওকে টাটা। মন খারাপ করা দরকার নেই, জানো আমার বউকে অপমান করার প্রতিশোধ নিয়ে আসছি। এত বড় স্পর্ধা, আমার বউকে অপমান করবে। কি বলেছে জানো? কি বলেছে? আমার শরীরে একটু রক্ত থাকতে আমার বউকে যে অপমান করবে তাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। শুধু তাকে না, তার স্বামী মানে তার আমার ছেলে শুভকেও বের করে দেবো। এত বড় স্পর্ধা, আমার বউকে অপমান করবে। কি বলেছে জানো? শিশু পুত্র কেঁদে ফেলেছে, বলেছে আমি সরি সরি, আমি আমার মায়ের কাছে যে ক্ষমা চেয়ে আসি, আমার মাকে যে বলি মা আমাকে ক্ষমা করে দাও। আমার কি সরি? সরি কাকে বলে? আমি সরি চিনি না। চাইবে মানে? ক্ষমা চাইবে না? তোমাকে অপমান করবে, ক্ষমা চাইবে না সে? সরি বলবে কেন? ও তো আমাকে অপমান করে নাই, সরি বলার মতো তো কিছু বলে না, তো সরি বলবে কেন? আপনারা একটা কিছু বললে আপনি উল্টায় পাল্টায় জিনিসটার একদম ইয়া করে ফেলাই দেন, মেজাজটা খারাপ হয়ে যায়। কি ভাববে এখন মেয়েটা? মানে অপমান করে নাই মানে করতে কতক্ষণ? মানে বলবে তো, বলতে তো পারে। আমার বউকে বলবে আমার শরীরে রক্ত থাকতে আমি আগে থেকেই সেটাকে ক্লিয়ার করে দিয়ে আসি। কি ভাববে এখন মেয়েটা আমাকে? হ্যাঁ, আমার শত্রু হয়ে গেল, আমি তার শত্রু হয়ে গেলাম। বলবে তো, বলতে তো পারে। আমার বউকে বলবে ক্লিয়ার করে দিয়ে আসি। কি ভাববে এখন মেয়েটা আমাকে? হ্যাঁ, আমার শত্রু হয়ে গেল, আমি তার শত্রু হয়ে গেলাম। যাই, আমি ওকে যাই বুঝাই দিয়ে আসি। কি বুঝিয়ে দিয়ে আসবে? কি বুঝিয়ে দিয়ে আসবা? আশ্চর্য ব্যাপার, তুমি তো বুঝতেই চেষ্টা করো না।
মানে আমি বলতে চাচ্ছি আগাম সব কিছু বলে রাখা ভালো না। যদি কোনোদিন এরকম কোনো চিন্তা মাথার মধ্যে ঢোকে, সেই চিন্তাটা যাতে না ঢোকে সেটা ক্লিয়ার করে দিয়ে আসছি না। বোঝে না মেয়েটা। আমার কথা হচ্ছে সম্মান নিয়ে থাকতে হবে, ঠিক আছে? বাদ দাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঢুকলেই বুঝবে ব্যাপারটা। আমি যাচ্ছি, চিন্তা করবো না। মাঝে মাঝে যে অনেক কথা বলে যাই, এটা ভুলে গিয়েছিলাম। শোনো, ওর সঙ্গে তুমি 3 দিন কথা বলবা না, বুঝলে? এর নাম হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি দেখাতে পারলে কী হবে জানো? ও কোনোদিন তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। স্ট্রেট সারা জীবন তোমার কাছে মাথা নিচু করে থাকবে, এটা আমি চাই। গেলাম। বেশি করো, সবই ঠিক আছে, চিনি কম। হ্যাঁ, তুমি যে আজকাল একটু রান্নাঘরে হেল্প করো, এটা আমার কাছে ভালোই লাগে। আচ্ছা শুনো, ওই তোমার সলো এক্সিবিশনের কি হলো? ওটা নিয়ে তুমি ভাবছি না? বলো কি, আমি আমার মানে কলিগ টলিগদের বলেছি ওর আর্ট এক্সিবিশন হবে, মানে তারপরে সলো এক্সিবিশন হচ্ছে, প্যারিস থেকে ওকে খুব ডাকছে। তোমার প্যারিসে যাওয়ার কি হলো? ওরা অনেক করে চাচ্ছিল। হ্যাঁ, আমি বিয়ের পরে কাগজপত্র জমা দিইনি। আমি অবশ্য আমার কলিগদেরও বলেছি যে প্যারিস থেকে ওকে চাচ্ছে, ও কাগজপত্র জমা দিতে একটু ডিলে করছে ওর সলো এক্সিবিশনের জন্য। তুমি একবার জমা দিয়ে দাও। কবে যাবো আমরা? আমার স্কলারশিপ হচ্ছে তুমি, আমার প্যারিসই হচ্ছে তুমি। যখন তুমি ছিলে না, তখন তোমাকে ভেবে ভেবে ছবি আঁকতাম। তুমি আসবা, এই কারণেই তো এক্সিবিশন করে। এখন তুমি আছো, আমার সংসার আছে, আমার দুটো সুন্দর মেয়ে আছে না? তাহলে এখন আমি কি করব? আমি তো ডিসিশন নিয়েছি, এখন আমি বিজনেস করব। বিজনেস করবে? বিজনেসের জন্য তো প্রচুর টাকা দরকার। বলো কি? শোনো, একজন শিল্পীর অনেক পরিচিত থাকে না? থাকে। তুমি কি জানো আমার বন্ধু বান্ধব কত বড় রুই কাতলা? আরে 33 জন তো আছে শুধু ব্যাংকেই চাকরি করে। ওদের সাথে কথাবার্তা বলে না আমি প্রায় পাকা করে ফেলেছি। ফাইনাল কোটিখানিক টাকা পেয়ে ফেলবো। কোটি টাকা? হ্যাঁ। এতগুলো টাকা তুমি ফেরত দিবা কিভাবে? ব্যবসা হবে, টাকা হবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার? তুমি কি বলতেছো এটা? না না, দেখো না, তুমি আমাকে বিয়ে করলে না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স আছে না অর্নামেন্টস। তবে ওই যে মানে বাচ্চাদের বাবা আমার নামে একটা জমি কিনেছিল, মানে আমার ভাইয়াও ছিল বায়না করার সময়। জমিটা বেশি না, ওই যে আসলে আছে না, আসলে পানি নিচে। কতখানি? এই 2.5 বিঘা না 2 বিঘার মতো। আচ্ছা, তোমার এটা মাথায় আসলো কেন এখন? তুমি এটা মাথায় আনবে না। এখন তো ব্যাংক লোনে আমাদের ব্যবসা হবে, লোন হবে। এই লোনের টাকা দিয়ে আমরা বিজনেস করবো। আরেকটা কথা ভেবেছি, বিজনেসের যে আমাদের কোম্পানি, এটার নামটা তুমি দেবে। আর পার্টির যেমন চেয়ারপারসন থাকে না, আমার কোম্পানির চেয়ারপারসনই তুমি। সত্যি বলছি আমি। আচ্ছা, কিন্তু আমি চাকরি করব। ওটা যে দায়িত্ব দিলাম, এটা অবহেলা করছেন কেন? অবহেলা করছেন কেন? মামা, আমি তো অবহেলা করছি। আমি তো বলছি মামা আপনার, আমি তো সরি কইছি মামা আপনার। ওই সরি কইলে সব ঠিক হয়ে যাবো? তাই কই মানে আপনি তাহলে এতদিন পরে সেখানে কইলেন আপনার দান্দা কি? হ্যাঁ, আমার ভিতরে আপনার দান্দা কি? কন কি হয়েছে? মামা দেখেন, আমি দেখছি যে মামিরে আপনি কত ভালোবাসেন। আমি চাই নাই মামা যে কোনো একটা ভেজাল আপনার মধ্যে হয়ে যাক, কোনো একটা জটিল কিছু হয়ে যাক। আমি এটা চাইনি মামা, এই জন্য আমি সত্য কথাটা মামা গোপন করে গেছি। আপনার এখন কি করা উচিত জানেন? আপনার এখানে ঢুকে টাইনা উঠ ফাঁকা উঠা উচিত জানেন আপনি? আমারে কইছেন এখন আমার মাথার মধ্যে এগুলো ঘুরতেছে। আমি জানি কেন এই ঘটনা, আমি জানি কেন আমি কোনো জায়গায় আমি শান্তিতে থাকতে পারতেছি না। আমার মাথার মধ্যে খালি এটা। আপনার যে কি করা উচিত, আপনার কি করা উচিত? মামা আমি ভুল করছি বাবা, আমারে মারা যেত মামা, আমারে মারে বাবা, মারে বাবা। চুপ চুপ চুপ। আমারে কইছস এটা যদি বিপা জানে, অন্য কেউ জানে, তোরে প্যাকেট কইরা কাইটা তোরে পাড়া দিব কিন্তু একদম একদম মুখ বন্ধ। এই বিষয়ে মুখ বন্ধ।
হয়েছে তোমার? এরকম ভেটকি মাছের মতো তাকাইতেছো কেন? কি হয়েছে? গান শুনবা? লোকটা কে? কোন লোকটা? যার সাথে তুমি ডেইলি দেখা করতে চাও? আজব তো, আমি কার সাথে দেখা করতে যাই? এবার তুমি জানো যে তুমি কার সাথে দেখা করতে চাও, হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। আমি তোমার জন্য কি করি নাই কাউ? আমি তোমার জন্য সব কিছু করছি, খালি মানুষ খুন করি নাই। এখন তো সেইটা করতে হবে দেখতেছি। হ্যাঁ, তোমার স্বাধীনতা আছে, স্বাধীন দেশ ভাই, তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু সেটা তুমি পার্মানেন্ট হয়ে করো, ঠিক আছে? কি দরকার এত লুকোচুরির? তো কোনো দরকার নেই। তুমি সবসময় ধরে থাকো, আমার না জানায় দেখার কি আছে? আমার সাথে লুকোচুকি করো না। তুমি সকালে দেখো, বিকালে দেখো, সব সময় দেখো, 24 ঘন্টা দেখো। ঘুমাইতে সময় দেখো, ঘুমের থেকে উঠে দেখো, দাঁত ব্রাশ করতে দেখো, যে কোনো সময় দেখো। কিন্তু এটা আর আমার সাথে কইরো না বিপা, এটা কইরোই না, ঠিক আছে? সমস্যা কি? আপনি আপনি কি শুরু করছেন? কেন মামি? কেন মামি? আপনি চান না আমার শুভ সংসারটা হোক? চান না? অবশ্যই চাই মামি, কেন চাইবো না? আমি সবসময় এটাই চাইছি যে আপনারা শুভমার সংসারটা সুন্দর সাজানো গুছানো হোক। আপনি এটা চাইছেন? আপনি যদি এটা চান তাহলে আপনি এতদিন পর শুভর কাছে যাই এগুলো কেন বলছেন? আমি কার সাথে দেখা করছি না করছি এগুলো কি জন্য এতদিন পর বলছেন? কি স্বার্থ আপনার? সমস্যা কি? আমি বলিনি মামি। আপনি বলেননি? আপনি নিজে আমাকে বলছেন আপনি জীবনে এইসব কথা কাউরে বলবেন না। আপনি কেন বলছেন? মামি আমি শুভমারে বলি না, শুভমার সাথে আমার কয়েকদিন দেখাই নাই। মিথ্যা কথা বললেন না মামা, মিথ্যা কথা বললেন না। আপনি কি জানেন আপনি টপ টু বটম একটা ছোট লোক? জানেন আপনি একটা খুবই অসভ্য রকমের মানুষ, বেয়াদব টাইপের মানুষ। বুঝছেন আপনি এটা? বুঝেন আপনি এটা? মামি এটা আপনি কি বলতেছেন? মামি জানেন আমি বাড়িতে কেন আসি? এই বাড়িতে আসি আমি কারণ হচ্ছে আপনি এখানে আছেন। আপনার মতো একজন সুন্দর মানুষ এই বাড়িতে আসে বলে আমি আসি না, আমি চলে যেতাম। আমি চাপাবাজি বন্ধ, একদম চাপাবাজি বন্ধ। আমি যদি শুভ হইতাম আমি তোরে কি করতাম জানোস? তোরে আমি এইখান দিয়ে ঢোকাই এইখান দিয়ে বাইর করে দিতাম, বাইর কইরা প্যাকেট কইরা বাড়ি পাঠিয়ে দিতাম। এই দাঁত খেলাম না, একদম দাঁত খেলানো বন্ধ, মুখ বন্ধ। বেশি মাথা ব্যথা করছে এখনো? দেখো তো জ্বর নাকি? না তেমন না। তুমি একটু উঠে বসো না, চা খাও, আমার মনে ভালো লাগবে। একটু। তোমার বানানো? হ্যাঁ। কে কে চা বানিয়েছো? তুমি? আমি। ভালো হচ্ছে না? পরে ভালো খাইব, অনেক গরম। শোনো না, এইসব মানে সংসার, এই নানা রকম কথা, এই অফিসের ঝক্কি, এগুলো নিয়ে আমার মনটা অনেক খারাপ হয়েছে। সত্যি বললাম, অনেক খারাপ। আমার মনটাও খুব খারাপ আজকে। কেন, কি হয়েছে? তুমি ফেরদৌসের কথা মনে আছে? বলছি কর্নেল ফেরদৌস? হ্যাঁ, মনে থাকবে না কেন? ওর জমি বেদখল হয়ে গেছে। কর্নেল সাহেবের জমি বেদখল হয়ে গেছে? আমি কি টেনশনে পড়ছি তোমার জমিটা নিয়ে। কেন, আমার জমি তো অল্প একটু 2 বিঘা জমি, তাও আবার আসলেতে, ওটা নিয়ে টেনশন কিছু নেই। আসলে নিয়ে তোমার কোনো ধারণা আছে? কি হয়েছে? বাংলাদেশের বড় বড় সব কোম্পানির জমি তো এখানে। তুমি পেপারে পড়ো না যে মারামারি লাগে, জমি নিয়ে মামলা হয়? মানে আমি খুবই টেনশনে আছি কিন্তু তোমারটা নিয়ে। তাহলে আমাদের জমি নিয়ে কী করি বলতো? তুমি এক কাজ করো, জমিটা বিক্রি করে দাও। শোনো, জমি বিক্রি করে ফেলবো? বিক্রি করে টাকাটা ব্যাংকে রেখে দেবে, তুমি সুদ পাবো তো প্রতি মাসে। তাও ঠিক। দাঁড়া, আমি ভাইজানের সাথে একটু কথা বলি। জমি তোমার না? ভাইজান এটা নিয়ে কি বুঝবে? উনি না গ্রামের মানুষ। তাহলে জমি কিভাবে বিক্রি করবো? তুমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও, আমি লোক লাগাই, তারা দেখুক,
জমিটা খুব ভালো দামে বিক্রি করা যাবে। তুমি জমি বিক্রি করার টাকাটা এনে ব্যাংকে রাখবা। আচ্ছা তাহলে তুমি যে এক কাজ করো, ওই কাগজপত্র নিয়ে ঋতুকে নিয়ে বিহব বলেছে না, ওকে নিয়ে গিয়ে একটু জমিটা দেখে এসো। বিহেবল কেন? ও তো কবি সাহিত্যিক মানুষ, ও জমির ব্যাপার কি বুঝবে? আমার অনেক চেনা জানা আছে, আমি জমির মানুষকে বলি, তারপরে যে বেশি দাম দিবে কিনে ফেলবে, তার কাছে তুমি বিক্রি করে দিবা, টাকাগুলো এনে স্রেফ তোমার অ্যাকাউন্টে রেখে দিবা তুমি। আচ্ছা ঠিক আছে, চাটা দেখি। শুয়ে পড়ো, জাস্ট রেস্ট নাও। আমি জানি তুমি আমার উপর রাগ করছো, কিন্তু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। দেখো শুভ, প্রত্যেকটা মানুষের জীবনেই অতীত থাকে, হয়তো তোমার জীবনেও আছে। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তুমি কখনো কোনো মেয়ের দিকে তাকাওনি, কখনো কোনো মেয়েকে তোমার ভালো লাগেনি, বা কোনো মেয়ের হাতের সাথে তোমার হাত স্পর্শ করেনি? পারবা বলতে? জানি বলতে পারবো না, এরকম আমার জীবনেও তাই। শুধু আমার জীবন কেন, সবার জীবনে এরকম অতীত থাকে, থাকে না? এখন সামাজিক মানুষ হিসেবে আমি তো তোমাকে নিশ্চিত করে বলতে পারবো না যে কারোর সাথে আমি এক টেবিলে বসে খাই নাই, বা বিপদে পড়ে বৃষ্টির দিনে এক ছাতার নিচে কোনো ছেলের সাথে আমি দাঁড়াই নাই, অথবা কোনো ক্লাস ফ্রেন্ডের সাথে রিক্সায় করে বাসায় আসি নাই, বলতে পারবো না তো। বাট তার মানে কি এই রিলেশনশিপটা খারাপ রিলেশনশিপ? সমাজের বাইরে তো আমরা না, আমাদের সবাইকে তো সমাজের মধ্যেই থাকতে হয়। সামাজিক জীব হিসেবে আমাদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের রিলেশন হয়ে থাকে। আর তুমি যেই লোকটাকে নিয়ে কষ্ট পাচ্ছ, সেই লোকটাকে জানো? সেই লোকটা আমার ফ্রেন্ড তিলার মামা, সে আমাদের সব ফ্রেন্ডদের মামা। উনি জাপান থেকে আসছে কিছুদিনের জন্য, উনি কয়েকদিন বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের প্রচলিত সামাজিক কিছু প্রথা নিয়ে উনি কাজ করবে। তো ওনার এই আইডিয়াটা আমার ভালো লাগছে এবং আমাদের ফ্রেন্ডদের আমরা সবাই ওনাকে হেল্প করছি, দ্যাটস ওয়াই আমরা সব ওনার সাথে ইন্টিমেট হয়েছি। এখন উনি বাংলাদেশ থেকে চলে যাবে, ওনার মুভমেন্ট শেষ। উনি আমাদের সব ফ্রেন্ডদের সাথে দেখা করছে। সো অ্যাজ ইউজুয়াল উনি আমাকেও ফোন দিছে যে বিপা আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। তা আমি বললাম যে মামা আমি তো এখন শ্বশুরবাড়িতে আছি, আপনি আমার শ্বশুরবাড়িতে আসেন। উনি বললো যে না আমি তোমার শ্বশুরবাড়ি যাব না। আর উনি আসবে কীভাবে, তোমার সাথে তো আর ওনার পরিচয় নাই, তাই না? ব্যাপারটা আমি তোমাকে বলতে পারিনি কারণ তখন আমি মেন্টালি আপসেট ছিলাম, তাই আমি ওনার সাথে দেখা করতে চলে গেছি। এখন তুমি বলো এটা কি আমার অন্যায় হয়েছে? তারপরেও যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি ভুল করছি, তাহলে তুমি আমার শাস্তি দাও। তুমি আমার স্বামী, তোমার অধিকার আছে আমাকে শাস্তি দেওয়ার। তুমি আমার যা শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। এটা তুমি কি বলো বিপা? আমি তোমার শাস্তি দিব কেন? আমি তোমার ভালোবাসি না, আর একটু বেশি ভালোবাসি বলে একটা মানে ভুল বুঝা ফেলছি। তুমি আমরা মাফ করে দিও বিপা, মাফ করে দিও। মাফ করবো? চলো নিচে যাই করি। কি ব্যাপার, তুমি চিটাগাং গেলে না? না, শরীরটা ভালো লাগছে না। কেন, শরীরের আবার কি হলো? সকালে উঠলে দেখে মুখটা একটু একটু করে ব্যথা করে আর চিনচিন করে ব্যথা হয়। তো বুকে ব্যথা করছে, ডাক্তারের কাছে যাও, চেক আপ করো। হ্যাঁ
সময় পাচ্ছি না। সময় না পেলে চলবে? বুকে ব্যথা করলে ডাক্তার দেখাতে হবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বিপার মা। আমি মনে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি বিপার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও বিপার মা। আমি তোমার সাথে অনেক অনেক অন্যায় করেছি বিপার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও বিপার মা। আমি বুঝতে পারছি আমি মনে খুব একটা বেশি দিন বাঁচবো না বিপার মা। এত তাড়াতাড়ি মরে গেলে চলবে? সবে মাত্র দ্বিতীয় বিয়ে করলে, নতুন বউ আসুক, কিছুদিন সেবা যত্ন করুক, বুকে তেল মালিশ করুক, তারপর মরে যেও। হ্যাঁ, কি হলো? এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? বিপার মা, সকালে চিনচিন করে যে ব্যথাটা আছে, ব্যথাটা আবার শুরু হয়েছে। আমি মনে হয় বাঁচবো না বিপার মা, যে ব্যথা। বুকে ব্যথা করছে বেশি? খুব বেশি ব্যথা করছে। তুমি একটু আয়শাকে বলো আমার একটু পানি দিতে। হ্যাঁ, পানি দিতে বলছে। আয়শা, পানি নিয়ে আয় তো তাড়াতাড়ি। শুয়ে পড়ো তো তুমি, শুয়ে পড়ো। যে ব্যথাটা ছিল সে ব্যথাটা আবার উঠছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি শুয়ে পড়ো। লম্বা হও, লম্বা হও। হ্যাঁ, পাটা ছড়ায় দাও। দাও, এটা নাও, এটা নাও, এই বালিশটা নাও। এই আয়শা, আমি টনিদাকে ফোন করছি। হ্যাঁ, তুমি কেন আমাকে ফোন করছো? তোমাকে না বলছি আমি যখন বাসায় যাবো তুমি ফোন করবে না? পাগলের জন্য আমাকে পাগল করে দেবে তুমি? কি শুরু করলে তুমি? তোমার মনে বাসায় আমি যখন বাসায় থাকবো তুমি ফোন দেবে না? রাখো, স্টপ ইট। আল্লাহ, আমি তো মনে বাঁচবো না। আল্লাহ, দাদা, আপনার যে আমাদের বাসায় এক্ষুনি একটু আসতে হয়, যে আপনার ভাইয়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ করলো, এই বললো যে বুকে ব্যথা, বুকে ব্যথা। দাদা, আমি 1 মিনিট পরে আপনাকে কল করছি আবার। কি রে, তোর খালুর শরীর কি বেশি খারাপ? না, ডাক্তার ডাকুন লাগবো না। ডাক্তার ডাকতে হবে না? কেন? আমি টনিদাকে ফোন করছি। হ্যাঁ, দাদা, আমি 1 মিনিট পরে আপনাকে কল করছি আবার। কি রে, তোর খালুর শরীর কি বেশি খারাপ? না, ডাক্তার ডাকুন লাগবো না। ডাক্তার ডাকতে হবে না? কেন? হ্যাঁ, তো পুরোটুকুই ভং ধরছে। ভং আবার কি? আমি ওইখানে পানি লয়ে যায় দেখি হ্যাঁ ওই বেডির লগে মনে ফোনে কথা কইতাছে, হ্যালো তোমার না বলছি আমি বাসায় থাকা অবস্থায় তুমি আমার কখনো ফোন দিবা না, স্টুপিড, এইটা সেইটা। তারপর কইলো আমি বাইরে হয়ে তোমার ফোন দিতাছি, এই কথা কয়ে ফোন, ও মা গো মরে গেলাম, এইটা সেইটা। এরপর আমি এটা দেখে আয়া পড়লাম। তুই সত্যি সত্যি শুনলি? মানে অ্যাক্টিং করলো, এটা ভং ধরলো, তুই দেখলি? আবার বানায় বানায় বললি না তো? বানায় কই নেই, পানি সে কইতাছি। আচ্ছা খালাম্মা, এখন এই পানিটা কি হেরে দিয়ামু নাকি আপনি খাইবেন? তুই খা। আমি খামু কেন? আমার তো বুকে ব্যথা নাই। তাও খা, খা, যা এখান থেকে। ডাক্তার সাহেব, আপনাকে আসতে হবে না, রোগী মারা গেছে। ইন্নালিল্লাহ পড়েন। কি ব্যাপার ছেলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে কি বলবো? গিয়ে বলবে। আচ্ছা, বাসায় এখন কে কে আছে? বাসা সবাই আছে, খালুজান আছে, আম্মাজান আছে, ভাইজান আছে, সবাই আছে। আচ্ছা, তুমি ভাইজানকে যে বলো আমি এসেছি। এটা বললেই হবে? কি আসলে এত প্যাচার পারো কেন? তুমি ভাইয়াকে যে বলো খুলনা থেকে আপনার বোন চুমকি এসেছে, বুঝেছো? যাও।
আজব, এই যুগে কেউ ক্রিকেট পছন্দ করে না, এটা সম্ভব? সবার ক্রিকেট পছন্দ করতে হবে এমন কথা আছে। কথা আছে, ক্রিকেট ভালো লাগা উচিত। আর কারো তো ফুটবলও খেলা ভালো লাগতে পারে না। এটা হচ্ছে বোকা মানুষের লোক, ক্রিকেট খেলে হচ্ছে। আপনার কাছে একটা মেয়ে আছে। মেয়ে আইছে আমার কাছে? কি করছ? না আব্বার কাছে আইছে মনে দেখতো? না ভাইজান, আমি অনেক পেঁচাইছি, আপনার কাছে আছে, বারবার আপনার কথা ভাই আমাকে ধমকাইয়া পাঠাইছে। মাথার মধ্যে সানগ্লাস, প্যান্ট শার্ট পরা, পাপ ভঙ্গিমাই আলাদা ভাইয়া। তোমার কোনো ফ্রেন্ডের নিতে পারে দাও তো। আমার ফ্রেন্ড এখানে আসবে কোত্থেকে? আর আসতে পারো না, তুমি এখানে আসো জানে না সবাই। আমার তো এরকম কোনো ভঙ্গিমার ফ্রেন্ড নাই। আরে আমি তো পারো না, আসতে পারো না, তুমি এখানে। ও ভাইজান, আপনার কথাই কয়, বারবার আপনার কথাই কইছে। খালু জানের কথা কইছি, আম্মা জানের কথা কইছি, ভাবির কথা কইছি, খালি আপনার কথাই কয়। চলো তো দেখে আসি। আমি যাবো কেন? তোমার কাছে আসছি, তুমি যাও। যাবো চলো। উদয় ভাইয়া কেমন আছো? কি হলো ভাইয়া, তুমি আমাকে চিনতে পারোনি? আরে চুমকি তুই? হ্যাঁ ভাইয়া। তুই এতটুকু ছোট চুমকি, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছি। ভাইয়া আমি কিন্তু চলে এসেছি। আরে আসবাই তো, তোমরা আসবা না? এই যে তোমরা আসা যাওয়া করো না, তোমাদের তো আরো আগে আসা উচিত ছিল। তোমরা যদি আসা যাওয়া করতো, আমার এই যে তোমার চিন্তা 5টা মিনিট বেশি লাগতো না, বুঝো নাই? আসলে কি হয়েছে ভাই, আজকাল তো মোবাইলের যুগ, মোবাইলে না এত কথা বলা হয় যে দেখাটা আর হয় না। আর তুমি কি আমার সাথে কখনো কথা বলছো? তুমি তো আমার সাথে কথাও বলো নাই। তুমি যদি আমার সাথে কথা বলতা তাহলে তো তোমার মিনিমাম তোমার ভয়েসটা আমার মনে থাকতো না? না অ্যাকচুয়ালি কি হয়েছে ভাই, আগে যখন খালা ছিল তখন কিন্তু আমাদের রেগুলার কথা হতো, খালা বলতো তোমরা সবাই কেমন আছো। এখন তো খালা নেই, আর যোগাযোগ হয় না আগের মতো। এখন মনে করো যে কেউ তো আর চিরদিন থাকবে না, এটাই পৃথিবীর নিয়ম, বুঝো নাই? এখন সেটা সমস্যা নাই, তুমি আমার সাথে যোগাযোগ রাখতো, আমার সাথে যোগাযোগ রাখবো। যাও এই রহিম, তাহলে যাও উত্তরে যাও। ভাইয়া আগে শোনো, আমি না তোমার সাথে একটা কথা শেয়ার করব। আরে সেটা করো না, সেটা তো সময় আছে, তুমি তো এখনই চলে যেতেছো না। না 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 ভাইয়া প্লিজ। আরে যাকে পুরা প্লিজ আগে শোনো ভাইয়া। আচ্ছা বলবো। ভাইয়া আসলে কি হয়েছে কি, ঢাকায় না একটা বিউটি কন্টেস্ট হবে, সুন্দরের প্রতিযোগিতা, আমি ওটাতে অ্যাটেন্ড করতে এসেছি। আমাদের পুরা খুলনা ডিভিশন থেকে না আমাকে সিলেক্ট করেছে। তখন তোমার কথা বললাম ভাইয়া, তখন আম্মা বলল যে ঠিক আছে তুই তোর খালার বাসায় যা, শুভ ভাই আছে দেখে রাখ। আরে অসুবিধা নাই তো, তুমি তো জানো না আমাদের ক্ষমতা সম্পর্কে, আমার ক্ষমতা সম্পর্কে তো তোমার কোনো ধারণা নেই। আমি জানি তো ভাইয়া, আর সেই জন্যই তো সাহসটা পেলাম, চলে এসেছি। তুমি কোনো টেনশন করো না, তুমি যাও। এই রহিম। জি ভাইজান। সবুজের ঘরটা, সবুজ যে ঘরে থাকে। সবুজ মামা? হ্যাঁ ম্যাডাম মামা, ওই সবুজের ঘরে ও থাকবে। তুই সবুজে বল যে আমার খালা দেবো না। কিন্তু ভাইয়া তুমি কিন্তু আমার সাথে থাকবা, আমি সবকিছু তোমাকে ডিটেইলসে বলবো। আরে কোনো অসুবিধা নাই, তুমি যাও। আমি জানতাম ভাইয়া। হাই। আপনাকে তো ঠিক চিনলাম না। উনি হইল ভাইজানের। দাঁড়াও আমি বলে দিচ্ছি, শুভ ভাই আছে না, আমি শুভ ভাইয়ের কাজিন, খালাতো বোন, আমার নাম চুমকি। আপনি ভাইয়া? একটু ভুল হচ্ছে, মানে আপনি যদি শুভ ভাইয়া যদি আপনার কাজিন হয় তাহলে আমি আপনার মামা হব, সবুজ মামা। মানে কীভাবে একটু বুঝিয়ে বলি, যে আপনার যে শুভ ভাইয়া আছেন তার যে ছোট মা, তার একমাত্র ছোট ভাই হচ্ছে আমি আপনার সবুজ মামা হই। সবুজ মামা, ঠিক আছে, আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো। ও মামা, আপনি নিচে চলুন তো, এখন থেকে আবুমনি এখানে থাকতে অনেক সময় আছে, অনেক কথা বলতে পারবেন, আমার হাতে অনেক কাজ আছে, ভাইজানের অর্ডার, বুঝেন না কেন? আপনি চলুন চলুন চলুন, আপনার ব্যাগ বুক। আচ্ছা
আপনাকে তো আসল কথা বলাই হয়নি। আপনি জানেন আমি এখানে কেন এসেছি? না তো। ঢাকাতে একটা বিউটি কন্টেস্ট হচ্ছে। হ্যাঁ, কি বললেন? আচ্ছা, আপনারা কি কেউ কিছু বুঝেন না? এখানে বিউটি কন্টেস্ট, সুন্দরী প্রতিযোগিতা। তো আমাকে তো দেখলে তো বুঝিনি, মাশাআল্লাহ দিল অনেক সুন্দর আছি। তো খুলনা ডিভিশনে পুরা 13,000 মেয়ের মধ্য থেকে ওরা আমাকে সিলেক্ট করেছে, মানে আমাকে চান্স দিয়েছে খুলনা সুন্দরী হিসেবে। আর এখানে যত সুন্দরী আছে ওদের সাথে কম্পিট করে পরে মিস বাংলাদেশ হয়ে যাব। ভেরি সুন আমাকে সাবানের বিজ্ঞাপনে দেখবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে খালা, ঝুমকি খালা? না না, ঝুমকি না, চুমকি। চুমকি খালা। চলুন তো, চলুন তাড়াতাড়ি চলুন, আমার হাতে অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, তাহলে আসি। হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কি যেন বলেছিলে তোমার নাম? আপু, আমার পুরো নামটা হলো রহিম বাদশা। এই বাড়িতে সবাই আমাকে রহিম বলি ডাকে। ইচ্ছে করলে আপনিও আমার পুরো নামটা তো ডাকতে পারেন। রহিম বাদশা, ফ্রিজের থেকে আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, ঠিক আছে? জি আচ্ছা। আর শোনো রহিম বাদশা, আমার যা লাগবে আমি সব কিছু তোমাকে বলবো, বুঝো না? আর এখানে তো একজন ছিল, এটা আমাকে একটু ক্লিন করে দাও, পরিষ্কার করে দিও। ঠিক আছে, আপনি আপনার মতো গুজগাছ করেন, আমি এক্ষুনি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আপনার পানি নিয়ে আসছি, আপনি থাকেন। আমি আসছি। কই যাই সেটা জানি, শুধু জানি যে যাইতে হবে এবং এক্ষুনি যাইতে হবে। কই যাইতেছি জানে না, এক্ষুনি যাইতে হবে? আমি তো কিছু বুঝতেছি না তোর কথা। শুভ মামা আমার এই ঘর থেকে বের করে দিছে। শুভর এত বড় সাহস, তোর রুম থেকে বের করে দিছে? কেন, কি করছিস তুই? আমি কি করব? রহিমা গিয়ে বললো যে ওই যে খালা নাকি আসছে, চুমকি খালা না ঝুমকি খালা, তিনি এখন আমার রুমে থাকবেন, আমি যেন নিচে চলে যাই। শুভ মামা বলছে। চুমকি খালাকে? আমি কি তারে চিনি নাকি? তুই চিনিস না তাহলে তোর কোন পড়শির খালা? শুভর এত বড় সাহস, সর আমাকে যাইতে দে, আমি দেখতেছি বিষয়টা। তুমি কি দেখবা? এখন আমি নিচে আসছি, আমি এখন নিচে কোন জায়গায় থাকবো সেটা তুমি আমাকে বলো। ঠিক আছে, তুই কোন রুমে যাই থাক, আমি দেখতেছি বিষয়টা। এই কোন রুমে? এই ঘরে খাট নাই, ঝুল ধুলা, এই ঘরে মানুষ থাকতে পারে? তুমি বলো। হ্যাঁ, তুই ড্রয়িং রুমে বয় আপাতত, আমি এক্ষুনি দেখতেছি বিষয়টা। বয় যা। শোনাপা, আমি তোমাকে সাফ সাফ কথা বলে দিলাম, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি ছিলাম খালি তোমার মুখের দিকে তাকায়, তোমার দিকে তাকায়, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আমি একদম পরিষ্কার বলে দিলাম। এই বসতে বলছি, বয়। বললাম না দেখতেছি এখনই বিষয়টা, চল যা। এত বড় সাহস আমার ঘরের ঘর থেকে বের করে দেয়। আরে বলো না, আমার খালতো বোন চুমকি আসছে, বুঝছো? ও এত ছোট ছিল পিচ্ছি, এখন এত বড় হয়ে গেছে। চিন্তা করো। এটা তো এত খুশি আর কি আছে? আরে খুশি হইতেছি কই, একটা মেয়ের ছোট দেখছি, এখন তোমার মতো দেখতে, কেমন না জিনিসটা? তা জমো বড় হবে না? আচ্ছা, বড় তো হবে। এখন শোনো, ও এখানে কিছুদিন থাকবে, ঠিক আছে? আমি রহিমকে বলছি সবুজ মামার রুমে ওরা থাকতে দিতে, ওরা তো আর নিচে থাকতে দিতে পারি না। ভালো করছো। বলছি যে সবুজ মামারে নিচে থাকতে দে, বুঝো তো, খালতো বোন, রক্তের ব্যাপার না। ও আসছে হচ্ছে তোমার এই যে একটা বিউটি কন্টেস্ট হইতেছে, ঢাকায় ফাইনালে আসছে। আমাকে খুলনা থেকে 13,000 মেয়ের মধ্যে ও কন্টেস্ট করে সেরা সুন্দরী হয়েছে। আমি অবশ্য এরকম মনে করি না, কারণ ছোট থেকে দেখছি তো। তুমি 5 মিনিটের মধ্যে এত কথা জানলা কেমনে? ও এখন যে জন্য আসছে ওটা বলবে না, ও তো আমাদের কাছে আসবে, খালতো বোন হয় না, ব্লাড, বুঝো না? ভালো করছো। যাও তুমি একটু রিসিভ করো, যাও না। আচ্ছা, কেবল আসছে, রেস্ট নিই, পরে যাবো না? আরে আমি তোরে বলছি যে তোর ভাবি আছে, তুই চিন্তা করিস না, তোর বয়সী সমস্যা হবে না, তুই থাকতে পারবি, চা। অসুবিধা নেই, আসছে ও ফ্রেশ হোক, একই তো বাসায় আছি, দেখা হবে পরে। আরে যাও না, এখন যাও না বলছি। হ্যাঁ, আমি চুমকি। আপনি কে? কেন, শুভ আমার কথা বলেনি? না তো। ও, আমি হচ্ছি তোমার, মানে শুভ আমার হাজবেন্ড। আপনি ভাবি? তুমি ভাবি? ভাবি আসো, ভাবি বসো। ছি, সো সরি ভাবি। এটা কি হলো? আমি শুভ ভাইয়ের সাথে এত কথা বললাম, এত গল্প করলাম আমরা, তোমার কথা আমাকে ভাইয়া একবারও বলে নাই।
অসুবিধা নাই, ও বলেনি তো কি হয়েছে, এই যে আমি চলে আসলাম তোমার সাথে দেখা করতে। না না, তুমি কেন আসবে ভাবি? আমি তোমার কাছে চলে যেতাম। এটা তো ঠিক না, আমি যদি জানতাম আমি তোমার কাছে সবার আগে যেতাম। না ব্যাপার না, তুমি যে আসছো, ফ্রেশ হয়েছো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাবি, এই তো মাত্র ফ্রেশ হয়েছি। ও, তোমার খাবার কি তোমার রুমে পাঠিয়ে দিব না তুমি নিচে যাই খাবা? না, এখন আমি তোমাকে পেয়েছি, আমরা একসাথে খাবো, চলো। আমি তো খেয়ে ফেলছি চুমকি। ও, কাজ করে তোমার খাবার উপরে পাঠিয়ে দিই। ভাবি তুমি পাঠাতে যাবা কেন? এখন তো এটা আমারই ঘর, আমি নিচে যেয়ে সবকিছু খেয়ে নিব। তুমি তো জানো আমি এখানে অনেকদিন থাকবো। ও হ্যাঁ, থাকবা, কোনো অসুবিধা নাই। ভাবি তুমি কিছু জানো না? কোন ব্যাপারে? ভাইয়া তোমাকে আমার ব্যাপারে কিছু বলেনি? না তো। কেমন লাগে ভাইয়া না আসলে সবকিছু ভুলে যাচ্ছে। এখন নিজেরটা নিজের মুখে কি করে বলি বলো? ভাবি আমি কিন্তু নায়িকা। হ্যাঁ? ও তুমি নায়িকা, এটা তো খুবই ভালো কথা। কি তুমি ফিল্ম করো? তোমার ফিল্ম রিলিজ হয়েছে? না মানে ফিল্ম রিলিজ হবে আর কি, তুমি না বিষয়টা বুঝো নেই। ঢাকাতে একটা বিউটি কন্টেস্ট হচ্ছে, সুন্দরী প্রতিযোগিতা। তোমরা কেউ তো এটা মানে বোঝো না। সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে আমাদের খুলনা ডিভিশনে 13,000 মেয়ের মধ্যে। ভাবি 13,000 মেয়ে, ওদের মধ্যে থেকে ওরা আমাকে সিলেক্ট করেছে। আমি হয়েছি খুলনা সুন্দরী। ওয়াও, কনগ্রেটস। থ্যাংক ইউ ভাবি। মাশাআল্লাহ। এই তো এখন চলে আসলাম ঢাকায়। তোমার ঢাকাতে হবে ফাইনালটা, মানে পুরো বাংলাদেশের যত মেয়েরা আছে না সবাই আসবে। আর আমি তো মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর, তো আমি এটা জানি যে আমি মাশাআল্লাহ হয়ে যাব। তারপরে সিনেমা, নাটক, মডেলিং সব কিছু করবো। তখন তো আর অনেক বিজি থাকবো, তখন তোমাকে টাইম দিতে পারবো না ভাবি। এখন যতদিন আছি আমার সব টাইম তোমার, আমরা একসাথে কাটাবো। তুমি থাকো, কোনো প্রবলেম হলে আমাকে বলো। হ্যাঁ আমি যাই। ভাবি আরেকটা কথা বলি। হ্যাঁ বলো। তুমিও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর আছো, কিন্তু আমি তো দ্যাটস ওয়াই বাংলা সিনেমা অল দ্য টাইম দেখি। হ্যাঁ মডার্ন পড়বো। হ্যাঁ তুমি থাকো, কোনো সমস্যা হলে যাবে। নিউজটা পড়ার পর থেকে আমার মেজাজ খুব খারাপ। এতদিন জেনেছি হ্যাঁ স্বামীরা স্ত্রীদেরকে অত্যাচার করেছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। আজকে কি দেখলাম? আজকে দেখলাম স্ত্রী হয়ে স্বামীকে হত্যা করেছে। আর স্ত্রী কার জাত বলো? স্ত্রী হচ্ছে মায়ের জাত। স্ত্রী হচ্ছে থামেন তো, আপনার পত্রিকার খবর নিয়ে থাকে সারাদিন, আর বাড়িতে যে সারাদিন কি খবর ঘটতেছে এই সমস্ত কোনো খবর নেওয়ার কোনো খোঁজ নেই। কেন, কি হয়েছে বলো তো? কি বুঝলাম না, কি হয়েছে? কি আপনার ছেলে আমার ভাই সবুজরে বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? কোথায় বের করে দিয়েছে? নিচে। নিচে মানে? মানে এই বাড়িতেই তো আছে, মানে বের করে দিল কোথায়? মানে বুঝলাম না, কি ঘটেছে সেটা বলো। আপনার ওই যে বড় কুটুম আসছে না, আত্মীয়, আপনার আগের বোর ভাগ্নি না কি হয় মেয়েটা, সে আসার পরে শুভ তারে নিয়ে সবুজের ঘর থেকে সবুজরে বের করে দিয়ে ওই ঘরে সেই মেয়ের ঢুকাইছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা মেয়েটার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। আরে এত বড় স্পর্ধা তোমার ভাইকে বের করে দেয় মানে? হ্যাঁ, এখন কোথায় যান আপনি? দেখছি মানে ব্যবস্থা নিতে যাচ্ছি। ওই মেয়ে তো আপনার জন্য বসে আছে। হ্যাঁ, এত রাতে যাচ্ছে মেয়ের ব্যবস্থা নেওয়ার জন্য, সে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে না? ও, তুমি বলছো এখন না যায়, তাই না? ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, কালকে সকালে যাবেন। আমি কিন্তু এর একটা ব্যবস্থা চাই। শোনো, স্ত্রীরা যদি স্বামীর প্রতি অত্যাচার করে, অবিচার করে, পৈশাচিক আচরণ করে, এটা বরদাস্ত করা যায় না। এটার থেকে জাতিকে মুক্তি দিতে হবে। কারণ স্ত্রীরা যদি এরকমভাবে অধিকার পায় তাহলে কোনো স্বামী রক্ষা পাবে না। ঠিক ঘুমান তো, খালি নিউজ নিউজ নিউজ। ভালো আছেন আঙ্কেল? ভালো আছি, তুমি কেমন আছো? বসো বসো বসো। না আঙ্কেল, ঠিক আছে। বসো না মা, বসো। আরে বসো। আমি তো তোমাকে খুঁজছি, মানে তোমার ঘরে খুঁজেছি, সব জায়গায় খুঁজে তারপরে ছাদ। আঙ্কেল ঘরে তো কেউ ছিল না, তাই ছাদে আসলাম একটু ঘুরে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, শোনো, যে কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? তুমি হয়তো জানো না, তোমার মায়ের বিয়ে কিন্তু আমি দিয়েছিলাম। জি আঙ্কেল, আমি জানি, আম্মার কাছে শুনেছিলাম। শোনো, যেটি তুমি জানো না সেটি হচ্ছে তোমার মা এবং বাবার মধ্যে মান অভিমান হতো। সেই অভিমান থেকে সংসারে কি হতো, একেবারে বিবাদ বাঁধতো, সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছিল এই আমি, ঠিক আছে? এটা তুমি জানতে না, ঠিক আছে? তাই যে কোনো ক্রাইসিস, মানে যে কোনো সমস্যা হলেই তুমি আমার কাছে বলবে।
এই যে তোমার খাওয়ার সমস্যা, তোমার থাকার সমস্যা, তোমার যোগাযোগের সমস্যা, মানে এভরি সমস্যা সব কিন্তু তুমি আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। তাহলে আঙ্কেল আপনাকে আমি বলি আমি কি জন্য এসেছি। ঢাকাতে না একটা বিউটি কন্টেস্ট হচ্ছে। কি কন্টেস্ট? ওই যে আঙ্কেল হয় না সুন্দরীদের প্রতিযোগিতা, সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পুরা খুলনা ডিভিশনে শুধু আমাকে ওরা চান্স দিয়েছে, আমাকে সিলেক্ট করেছে আঙ্কেল। তুমি চান্স পেয়েছো? কত? জি আঙ্কেল। কিসে কিসে? 13,000 মেয়ের মধ্যে তুমি একমাত্র চান্স পেয়েছো? জি। আরে বাপরে, গর্বে আমার বুক একেবারে গর্বিত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে।